আসসালামু প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। যথারীতি আমি হাবিবুল্লাহ হাবিব স্যার। আমার ক্লাসের টপিক আজকে হচ্ছে লেকচার 6, এটা হচ্ছে মেডিকেল সায়েন্স। আমি আজকে তোমাদেরকে মোটামুটি হাফ ডাক্তার বানিয়ে দেবো ইনশাআল্লাহ। লেকচার 6 মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান, বাংলায় লিখি। লেকচার 6 আমাদের আলোচনা হচ্ছে, এখন হচ্ছে লেকচার 6 মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞান। ওকে, আমাদের আলোচনার বিষয় মেডিকেল সায়েন্স। তো মেডিকেল সায়েন্সের সম্পর্কে আমি আলোচনা করার আগে প্রথমে আমি একটু অ্যাভারেজ ধারণা দিতে চাই। হিউম্যান বডি সম্পর্কে ধারণা না থাকলে মেডিকেল সায়েন্স পড়ানো আসলে টাফ। একটু হিউম্যান বডি সম্পর্কে ধারণা দিই, তারপরে মেডিকেল সায়েন্স পড়াই। হ্যাঁ, তো হিউম্যান বডি সম্পর্কে ধারণা দিলে আমরা দাঁড়াও একটু 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 প্লিজ। ওকে, হিউম্যান বডি, মানুষের শরীর বেসিক্যালি 206টা হাড় দ্বারা তৈরি হয়েছে। এই 206টা হাড়, এই 206টা হাড় প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে আছে 206টা হাড়। তাহলে প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কতটি হাড় আছে বলো? 206টি হাড় আছে। এই 206টি হাড় দিয়ে তৈরি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার, আর সবচেয়ে ছোট হাড়ের নাম হচ্ছে স্টেপিস। সবচেয়ে বড় হাড়ের নাম কি? ফিমার, এই যে ফিমার, কোমর থেকে নিচে এটা হচ্ছে ফিমার। আর সবচেয়ে ছোট হাড়ের নাম কি বলছি? স্টেপিস। তা মানুষের শরীরে কতটি হাড় আছে? মানুষের শরীরে কতটি হাড় আছে? মানুষের শরীরে হাড় আছে কতটি? মানুষের শরীরে হাড় আছে তোমার, হ্যাঁ, প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে 206টি। সবচেয়ে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার, সবচেয়ে ছোট হাড়ের নাম হচ্ছে স্টেপিস। এই 206টা হাড় দিয়ে একসাথে তৈরির নাম কি? কঙ্কালতন্ত্র। তাহলে হিউম্যান বডির প্রথম গল্প হচ্ছে কঙ্কালতন্ত্র। হিউম্যান বডি বা মানব দেহ, কঙ্কালতন্ত্র, এটাকে 2 নম্বর টপিকে লিখলাম, কঙ্কালতন্ত্র। মানে হিউম্যান বডি না জানলে তোমাকে পড়ানো টাফ আসলে। এই কঙ্কালতন্ত্র বা হাড্ডি তন্ত্র আর কি, এই কঙ্কালের ওপরে, কঙ্কালের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু হাড় অনেক বেশি থাকে। বড় হওয়ার সাথে সাথে 2-3টা ছোটো ছোটো হাড় একসাথে হয়, একটা বড় আকারে হাড়ে রূপান্তরিত হয়ে যায়। বুঝতে পেরেছো কিনা? তাহলে এই কঙ্কালতন্ত্র, এই কঙ্কালতন্ত্রকে ঢেকে রাখছে, দেখো না, এই যে মাংসপেশি ঢেকে রাখছে, মাংসপেশি ঢেকে রাখছে না আমাদের হাড় স্ট্রাকচার, তো ওই হাড্ডিগুলোই এটাকে ঢেকে রাখছে, যেটা তার নাম হচ্ছে পেশিতন্ত্র। তাহলে কঙ্কালতন্ত্রের উপরের স্তরের নাম কি বলো? পেশিতন্ত্র। পেশিতন্ত্র, পেশিতন্ত্রের ভিতরের দিকে আছে কঙ্কালতন্ত্র। পেশিতন্ত্রের ভিতরের দিকে কি আছে বলেছি বলো? কঙ্কালতন্ত্র। আবার বলি, 206টা হাড় দিয়ে তৈরি হয়েছে কঙ্কাল। এই কঙ্কালতন্ত্র উপরের দিকে আছে পেশিতন্ত্র। কিন্তু ভাই পেশিতন্ত্রকে বাঁচিয়ে রাখতে হবে না, পেশিতন্ত্র মাংসপেশি বাঁচবে না যদি না ওটার ভেতরে অক্সিজেন যায় এবং পুষ্টি যায়। তাহলে পেশিতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য ওটার ভেতরে অক্সিজেন এবং পুষ্টি যদি সরবরাহ করতে চাও, তাহলে তোমাকে নালা করে দিতে হবে, চিকন রাস্তা তৈরি করে দিতে হবে। চিকন রাস্তা তৈরি করে দিতে হবে, অর্থাৎ এই পেশিতন্ত্রের ভিতর দিয়ে আছে রক্ত সংবহন তন্ত্রের রক্তনালী বিন্যস্ত করা আছে। পেশিতন্ত্র ও রক্ত সংবহন তন্ত্র, রক্তনালী সমবিন্যস্ত আছে। আমি আবারও বলি, 206টা হাড় দিয়ে তৈরি হয়েছে প্রাপ্তবয়স্ক মানুষের কঙ্কালতন্ত্র। এই কঙ্কালতন্ত্র উপরের দিকে আছে পেশিতন্ত্র, ঢেকে রাখছে। বাট পেশিতন্ত্রকে বাঁচিয়ে রাখতে গেলে এটার ভিতর দিয়ে রাখতে হবে আমাকে খাবার বা পুষ্টি সরবরাহ করতে হবে, অক্সিজেন সরবরাহ করতে হবে। এই জন্য এটার ভিতর দিয়ে রক্ত সংবহন রক্তনালী অর্থাৎ শিরা উপশিরা বিন্যস্ত করা আছে। এবার এই কঙ্কালতন্ত্রের ভেতর দিকে যেটা আছে, কঙ্কালতন্ত্রের ভিতর দিকে যেটা আছে, এটাকে আমরা বলি হচ্ছে তোমার পৌষ্টিকতন্ত্র। কঙ্কালতন্ত্রের ভিতর দিকে কি আছে বলো? পৌষ্টিকতন্ত্র। তাহলে কঙ্কালতন্ত্রের ভিতরের দিকে আছে কি বলেছি বলো? পৌষ্টিকতন্ত্র। পৌষ্টিকতন্ত্র, এই পৌষ্টিকতন্ত্রটা শুরু হয়েছে মুখ থেকে, শেষ হয়েছে পাইতে গিয়ে। পৌষ্টিকতন্ত্রের সবচেয়ে বড় অঙ্গের নাম হচ্ছে পৌষ্টিক নালী। এই পৌষ্টিক নালী শুরু হয়েছে মুখ থেকে, শেষ কোথায়? পায়ুতে গিয়ে শেষ হয়েছে। তাহলে মুখ থেকে শুরু, পায়ুতে গিয়ে শেষ নাম কি? পৌষ্টিক নালী। খাবার যদি খাও পৌষ্টিক নালী দিয়ে,
এটা পাকস্থলী গিয়ে পরিপাক হয়ে দুই ভাগে ভাগ হবে, সার এবং অসার দুটি অংশে ভাগ হয়ে যাবে। সার অংশকে আমরা বলি পুষ্টি এবং অসার অংশকে আমরা বলি হচ্ছে তোমার দুই ভাগে ভাগ করি, একটা সলিড একটা লিকুইড। অসার অংশটা বজ্র পদার্থ আর কি, দুই ভাগে ভাগ করে একটা সলিড একটা লিকুইড। সলিডটা বেরোদন্ত দিয়ে পায়ুপথে বের হয়ে যায়, আর লিকুইডটার বেশিরভাগে চলে যায় কিডনিতে। কিডনি দিকে সেটা ইউরিন হবে, ইউরিন বা মূত্র রূপান্তরিত, তারপরে মূত্রথলি মূত্রনালীতে বাইরে চলে যাবে। অর্থাৎ পৌষ্টিকতন্ত্রের মধ্যে আমাকে পৌষ্টিকতন্ত্রের পরপরই দুটো তন্ত্র আছে, একটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, একটা হচ্ছে তোমার ওই যে রেশন তন্ত্র, এই দুটো পড়তে হবে। অর্থাৎ রক্ত সংবহন তন্ত্র, রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ হৃৎপিণ্ড। আরেকটা আছে তোমার শ্বসন তন্ত্রের প্রধান অঙ্গ ফুসফুস। আচ্ছা, এটা একটু 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 সিরিয়ালটা চেঞ্জ করি। 4 নম্বর দিয়ে বলি রেশনতন্ত্র। রেশনতন্ত্রের প্রধান অঙ্গ আছে কিডনি। 5 নম্বর দিয়ে বলি রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ হৃৎপিণ্ড। 6 নম্বর দিয়ে শ্বসন তন্ত্রের প্রধান অঙ্গ ফুসফুস। তাহলে সিরিয়াল হইল। আবারও বলি ভাই, 206টা হাড় দিয়ে কঙ্কালতন্ত্র, এটার উপর দিয়ে পেশিতন্ত্রের ভেতর দিয়ে রক্তনালী সব বিন্যস্ত করা আছে। 3 নম্বরে বলছি পৌষ্টিকতন্ত্র, যে কোনো খাবার খাবো এটা পৌষ্টিকতন্ত্রে গিয়ে পরিপাক হবে। পৌষ্টিকতন্ত্র শুরু হয়, প্রধান নালীর নাম হচ্ছে পৌষ্টিক নালী, এটা শুরু হয়েছে মুখ, শেষ হয়েছে পায়ুতে গিয়ে। পায়ু একটাই পেশায় নিচের দিকে চলে গেছে। তেমন অবস্থায় যে কোনো খাবার খেলে আমরা এখান দিয়ে খেলে সেটা পাকস্থলী দিকে পরিপাক হয়ে যাবে, পাকস্থলীতে পরিপাক হয়ে দুই ভাগে ভাগ হয়ে যাবে। দুই ভাগ, সার এবং অসার। সার অংশটাকে আমরা পুষ্টি বলি, যেটা রক্তনালী মুখে গিয়ে জমা থাকে। অসার অংশটা দুই ভাগে ভাগ হবে, সলিড আর লিকুইড। সলিড যাবে পায়ুপথে, বৃহদান্ত দিয়ে পায়ুপথে বেড়ে যাবে। লিকুইডটা যাবে কিডনিতে, কারণ কিডনির কাজ হচ্ছে ইউরিন তৈরি করা বা প্রস্রাব তৈরি করা। আর আমাদের বুকের ভেতরে দুটো পাম্পিং অর্গান থাকে, এই পাম্পিং অর্গান দুটো থাকে। এটার নাম হচ্ছে, একটা নাম হচ্ছে ফুসফুস, একটা নাম হচ্ছে হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড পাম্পিং করবে, ফুসফুসও পাম্পিং করবে। এই দুটো যন্ত্র আমাদের পৃথিবীতে মানে আসার আগের থেকে চালু হয়েছে, মায়ের পেটে চালু হয়েছে। ফুসফুস পাম্পিং করবে, শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ বলা হয় ফুসফুসকে। এটা পাম্পিং করে বাইরে থেকে অক্সিজেনকে নেবে, সেই অক্সিজেন বাইরে থেকে অক্সিজেনকে নিয়ে ফুসফুস বাইরে থেকে অক্সিজেনকে গ্রহণ করবে। ফুসফুস বাইরে থেকে অক্সিজেনকে গ্রহণ করবে, বাইরে থেকে ফুসফুস অক্সিজেনকে গ্রহণ করবে, এটাকে বলে প্রশ্বাস। গ্রহণ করে হৃৎপিণ্ডকে দেবে। এবার হৃৎপিণ্ড পাম্পিং করে সেই অক্সিজেনকে পুরো বডির মধ্যে ছড়িয়ে দেবে। আবার যদি পুষ্টি ছিল, খাদ্যনালীর মুখে রক্তনালীর মুখে জমা ছিল পুষ্টি, ওই পুষ্টিটা এবং অক্সিজেনযুক্ত রক্তকে পুরো বডির মধ্যে ছড়িয়ে দেবে। অর্থাৎ জন্মের আগের থেকে এরা দুজন একে অপরের পরিপূরক। ফুসফুস বাইরে থেকে অক্সিজেনকে কালেক্ট করে, এটা কি করে? হৃৎপিণ্ডকে দেয়। হৃৎপিণ্ড পাম্পিং করে পুরো বডিকে দেয়। পাশাপাশি পুরো বডি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে গ্রহণ করে। পুরো বডি থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে গ্রহণ করে। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে পুরো বডি থেকে গ্রহণ করে সেটাকে আবার ফুসফুসের কাছে কার্বন ডাইঅক্সাইডকে দিয়ে দিবে। এই কার্বন ডাইঅক্সাইড নিঃশ্বাসের সাথে বেড়ে যাবে। এইভাবে ফুসফুস এবং হৃৎপিণ্ড আমাদের শরীরে কাজ করে। তা ফুসফুস হচ্ছে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গ, আর হৃৎপিণ্ড হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের প্রধান অঙ্গ। এই দুজনের পরিপূরক। এই ফিল্ডিংয়ের কাজটা করে, এই যে বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করতেছে মাস্টার মর্তুজা, ও ওখান থেকে বল করে পাঠাই দেবে নিচে। আমাদের কি বলে মুশফিকুর রহিম কিপার, ও কিপিং করবে। কথা কি বোঝো নেই? তো এত দূর থেকে এসে এটা কিপিং করবে, এটা এখানে লাগবে। তাহলে এক্ষেত্রে আমি বলতেছি তোমাকে, যেটা হচ্ছে শ্বসনতন্ত্রের প্রধান অঙ্গের নাম ফুসফুস এবং রক্ত সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ হৃৎপিণ্ড। এরা দুটাই একে অপরের পরিপূরক এবং দুজনের জন্য কাজ করে। আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে আমাদের বডির মধ্যে যে মাংসগুলো আছে, এই মাংসগুলো গ্রন্থি বলা হয়। এই গ্রন্থিকে প্রধানত দুইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার অন্তঃকরা গ্রন্থি, একটা হচ্ছে বহিঃকরা গ্রন্থি।
অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরণকারী যে রসগুলো নিঃসৃত হয় এগুলোকে বলা হয় হরমোন, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে যে রসগুলো নিঃসৃত থাকলে এনজাইম। হরমোন হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপে প্রত্যক্ষ হয়ে অংশগ্রহণ করে। যেমন ছেলেদের দাড়ি গোঁফ গজায় যে হরমোনের নাম, তার নাম কি? টেস্টোস্টেরন। মেয়েদের প্রধান হরমোনের নাম দুটো, একটা ইস্ট্রোজেন, একটা প্রোজেস্টেরন। এরকম করে ছেলে মেয়েদের মধ্যে আমাদের হরমোন পার্থক্য আছে। কিছু হরমোন আছে একই, ছেলেদেরও আছে মেয়েদেরও আছে, কিন্তু লেভেল কম বেশি আছে। কোন হরমোনের লেভেল মেয়েদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নর্মাল হচ্ছে 20, ছেলেদের ক্ষেত্রে হচ্ছে বিলো 5। যদি হরমোনের লেভেল বেড়ে যায় ছেলেদের তাহলে সমস্যা, আবার মেয়েদের যদি আবার বেড়ে যায় তবু সমস্যা, কমে গেলেও সমস্যা। মানে কি, একটা অত্যাবশ্যক উপাদান হরমোন আমাদের শরীরের জন্য। এনজাইম হচ্ছে শরীরের ভেতরে আমাদের যে খাবার দাবার খাই, এই খাবারটাকে পরিপাক করতে বা হজম করতে সহায়তা করে। সুতরাং গ্রন্থিতন্ত্র, নাম্বার 7 দিয়ে আমরা বলি গ্রন্থিতন্ত্র। এটাকে দুই ভাগে ভাগ করেছি, গ্রন্থিতন্ত্রকে দুই ভাগে ভাগ, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তো অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত যে রসগুলো এগুলোকে বলে হরমোন, আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরণকারী বা নিঃসৃত রসগুলোকে বলে এনজাইম। অন্তঃক্ষরা গ্রন্থি, এখান থেকে নিঃসৃত রসের নাম কি বলছি? ক্ষরণকারী রসের নাম কি? হরমোন। আর বহিঃক্ষরা গ্রন্থি থেকে ক্ষরণকারী রস এনজাইম। তাহলে অন্তঃক্ষরা থেকে ক্ষরণকারী রসের নাম হচ্ছে তোমার কি? হরমোন, আর বহিঃক্ষরা থেকে ক্ষরণকারী রসের নাম কি বলে? এনজাইম। আশা করি বুঝতে পারছো। তাহলে হরমোন হচ্ছে শরীরের জন্য অত্যাবশ্যক উপাদান, যেটা হচ্ছে আমাদের শরীরের বিভিন্ন ক্রিয়াকলাপে প্রত্যক্ষ অংশগ্রহণ করে এবং বিক্রিয়া শেষে সেটা নষ্ট হয়ে যায়, রক্তের সাথে মিশে যায়। হরমোনের ক্ষেত্রে ব্যাখ্যা এরকম। আর এনজাইম হচ্ছে পরিপাকে সহায়তা করে, হজমে সহায়তা করে। যেমন একটা হরমোনের নাম কি? একটা হরমোনের নাম হচ্ছে তোমার ইনসুলিন। ঘাটতি যদি হয় তাহলে তোমার কি হবে? ডায়াবেটিক হয়ে যাবে। ইনসুলিন হরমোনের ঘাটতির ফলে কি হয়ে যাবে? ডায়াবেটিক হয়ে যাবে। কথা কি বোঝো নাই? তাহলে বহিঃক্ষরা হরমোন, অন্তঃক্ষরা হরমোন, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়, বহিঃক্ষরা নিঃসৃত নাম কি? এনজাইম। নাম্বার 7 একসাথে লিখি, 8। এবার এই পুরো বডিটাকে কভার করে রাখা হবে, ঢেকে রাখা হবে। ঢেকে রাখা হবে, আমাদের সব গ্রন্থি যা আছে সব কিছু ঢেকে রাখতে হবে না? ঢেকে রাখতে গেলে কি রাখছি? একটা ঢেকে রাখছি না, কি বলে? স্কিন বা ত্বক। ত্বক একটা সংবিধি অঙ্গ। ত্বক সহ মোট 5টি সংবিধি অঙ্গ আছে। মোট 5টি সংবিধি অঙ্গ আছে। এটা হচ্ছে তোমার চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা আর ত্বক। মোট সংবিধি অঙ্গ কয়টা? 5টা। সেন্সরি অর্গান, সংবিধি অঙ্গ। তাহলে সংবিধি অঙ্গতন্ত্র। ত্বক সহ মোট সংবিধি অঙ্গ 5টি। তাহলে মানুষের শরীরে সবচেয়ে বড় অঙ্গ বা শরীরকে ঢেকে রাখে সেটা ত্বক। এটা হচ্ছে সংবিধি অঙ্গ। নাম্বার 9, অর্থাৎ শরীরের সব কিছুকে, টোটাল সব কিছুকে মেনটেন করে। একদম ত্বকে একটা পিঁপড়া পড়লে যে অনুভূতিটা মাথায় চলে যায় আগে, অর্থাৎ শরীরের প্রতিটি অর্গান সিস্টেমকে যেটা মেনটেন করে তার নাম হচ্ছে তোমার মস্তিষ্ক বা ব্রেইন, স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গের নাম কি? মস্তিষ্ক। বাস, এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের কি সবকটার এখানে স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ কি? মস্তিষ্ক। তা আমাদের এখানে এই হচ্ছে হিউম্যান বডির ইন ব্রিফ বর্ণনা। তা বললাম যে পেশিতন্ত্র, রক্ত সংবহনতন্ত্র, নালীসমূহ। পেশিতন্ত্র এবং রক্ত সংবহন নালীগুলো আছে কোথায়? ওই মাংসের ভেতর দিয়ে। কথা কি বুঝতে পারছো? তাহলে আমরা ইন ব্রিফ আরেকবার আলোচনা করার চেষ্টা করি। আমরা বলতেছি যে 206টা হাড় দিয়ে মানুষের শরীর গঠিত হয়েছে। কয়টা হাড় দিয়ে মানুষের শরীর গঠিত হয়েছে বলো? 206টি হাড় দিয়ে মানুষের শরীর গঠিত হয়েছে।
এই 206টি হাড়ের সবচেয়ে বড় হাড়ের নাম আছে ফিমার, সবচেয়ে ছোট নাম আছে স্টেপিস, এটাকে বলা হয় তোমার কঙ্কালতন্ত্র। এটাকে ঢেকে রাখা হয়েছে পেশিতন্ত্র দিয়ে, আর পেশিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এটার ভেতর দিয়ে বিভিন্ন রক্তনালী সরবরাহ লাইন করে দেওয়া হয়েছে, ওগুলো দিয়ে পুষ্টি যাবে এবং অক্সিজেন যাবে। তো এই রক্তনালী সব বিন্যস্ত করা। 3 নম্বর পৌষ্টিক তন্ত্র, মানে এটা খাবার খেলে এটা পরিপাক হয় বা হজম হয়, অর্থাৎ পৌষ্টিক তন্ত্র সবচেয়ে বড় অঙ্গের নাম পৌষ্টিক নালী। শুরু হয়েছে মুখ থেকে, শেষ হয়েছে কোথায় পায়ের দিকে। এটা খাবার খেলে আমাদের পরিপাক হয়ে যায় পাকস্থলীর দিকে, সার অসার দুটি অংশে ভাগ হয়ে যায়। সার অংশটা চলে যাবে কি বলে রক্তনালীর মুখে, অসার অংশটা চলে যাবে 2 ভাগ। এটা হচ্ছে সলিড, যেটাকে আমরা পায়খানা বলি আর কি, সোজা কথা। বৃহদান্ত দিয়ে বৃহদান্ত, আই রিপিট, বৃহদান্ত দিয়ে পায়ু পথে বেড়ে যাবে। আর যেটা লিকুইড সেটা হবে বেশিরভাগ কিডনি থেকে সেটা ইউরিন বা মূত্র রূপান্তরিত হয়ে যাবে, সেটা মূত্রথলি মূত্রনালী দিয়ে বাইরে বেড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমাদের বুকের মধ্যে যেটা পাম্পিং অর্গান থাকে বলেছি, তাই রেশনতন্ত্রের প্রধান অঙ্গ কিন্তু কিডনি বলে ফেলছি। বাস্তবে রক্ত সম্বন্ধে প্রধান অঙ্গের নাম পাম্পিং অর্গান, সেটা হৃৎপিণ্ড। এটা পাম্পিং করে পুরো বডির মধ্যে অক্সিজেনকে ছড়িয়ে দেবে এবং পুষ্টিকে ছড়িয়ে দেবে রক্তনালীর সাহায্যে। কিন্তু এটা কে নিয়ে আসবে? অক্সিজেন হৃৎপিণ্ড পাবে কোথায়? এই অক্সিজেন নিয়ে যাবে কে দিয়ে? দেবে ফুসফুস। এই ফুসফুস বাইর থেকে অক্সিজেনকে টেনে নেবে, এটাকে প্রশ্বাস নিয়ে হৃৎপিণ্ডকে দেবে, হৃৎপিণ্ড পাম্পিং করে পুরো বডির মধ্যে ছড়িয়ে দেবে, পাশাপাশি পুরো বডি থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করবে। কথা কি বুঝতে পারছি না? আমাদের যে গ্রন্থি বা গ্ল্যান্ড আছে, বা গ্রন্থি বা গ্ল্যান্ডকে 2 ভাগে ভাগ করা হয়, একটা অন্তঃকরা গ্রন্থি, একটা যে বহিঃকরা গ্রন্থি। এই অন্তঃকরা গ্রন্থি যেটা এখান থেকে যে রসগুলো নিশ্চিত হয় বা ক্ষরণ হয়, এগুলোকে বলে হরমোন। এবং বহিঃকরা গ্রন্থি থেকে যেগুলো নিশ্চিত হয় বা ক্ষরণ হয় তার নাম কি বলো? এনজাইম। তা হরমোন হচ্ছে তোমার কি বলে শারীরবৃত্ত বিভিন্ন ক্রিয়াকলাপে প্রত্যক্ষ অংশগ্রহণ করে এবং বিক্রিয়া শেষে সেটা রক্তের সাথে মিশে থাকে। এনজাইমের ক্ষেত্রে গল্প হচ্ছে এনজাইম হচ্ছে পরিপাকে সহায়তা করে বা হজমে সহায়তা করে বলেছি। আচ্ছা, সংবেদীয় অঙ্গসমূহ আমাদের পুরো বডিটাকে কভার করে রাখে বা ঢেকে রাখে, তার নাম কি? স্কিন বা ত্বক। এটা সংবেদীয় অঙ্গ। এছাড়াও ত্বক ছাড়াও মোটে 5টা, আরও 4টা আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, এই 4টা, আর ত্বক, এই 5টা। আর পুরো বডির সমস্ত অর্গান সিস্টেমকে মেনটেন করে যেটা, তার নাম কি? ব্রেন। ও চাইলেই আমি হাসি, ও চাইলেই কথা বলি, ও চাইলেই প্রস্রাব করি, ও চাইলেই পায়খানা করি, সব কিছু। কথা কি ভাই বুঝতে পেরেছো কিনা? তাহলে সব কিছু মেনটেন করে কে বলো? ব্রেন। সব কিছু মেনটেন করে কে? ব্রেন। বাথরুমে গিয়ে কি পেটের মধ্যে খুঁতাখুতি করো? প্রস্রাব বেরাও, জাস্ট একটু চাও যে প্রস্রাব হয়ে যায় পটো। তো এটার ক্ষেত্রে কি বোঝাচ্ছে? এই সব কিছু মেনটেন করে কে? ব্রেন। তো হিউম্যান বডির বর্ণনা হয়ে গেল। ওকে, তো এখন মানুষের রোগ সৃষ্টির কারণ যদি তুমি দেখো, 4টা কারণে পাবে। একটা হচ্ছে তোমার জীবাণুর দ্বারা। আমরা কিন্তু জীবাণুর কাছে সাংঘাতিক অসহায়। জীবাণুর দ্বারা রোগ হতে পারে। 2 নম্বর হচ্ছে শারীরবৃত্ত স্বাভাবিক ক্রিয়ার ব্যাঘাত ঘটলে রোগ হতে পারে। 3 নম্বর হচ্ছে তোমার ভিটামিনের অভাবজনিত কিছু রোগ হতে পারে, বা পুষ্টির অভাবে রোগ হয় না, একটা খাদ্যের অভাবে এক রোগ হতে পারে। আর একটা হচ্ছে দুর্ঘটনা। তা রোগ কয়টা কারণে হতে পারে বলো? 4টা। এই 4টা কারণ। রোগ সৃষ্টির কারণ প্রধানত 4টি। রোগ সৃষ্টির প্রধান কারণ 4টি। 1, বললাম যে পুষ্টির অভাব। 2, জীবাণুর দ্বারা। 3, তাহলে পুষ্টির অভাব, জীবাণুর দ্বারা বলেছি 3। শারীরবৃত্ত ক্রিয়াকলাপের ব্যাঘাত। নাম্বার 4 হচ্ছে দুর্ঘটনা। তাহলে কয়টা কারণে হতে পারে বলো? 4টা কারণে। রোগ সৃষ্টির কারণ দেখো ভাই, প্লিজ, এত হালকা মেজাজ জিনিসটাকে আমি উপস্থাপন করতেছি, প্লিজ টেক ইট সিরিয়াস। পুষ্টির অভাব দ্বারা আমাদের রোগ হয়, পুষ্টির অভাব থাকলে রোগ হয়। জীবাণুর দ্বারা সংক্রমিত হলে রোগ হবে, জীবাণুর দ্বারা সংক্রমিত রোগ হবে। শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের ব্যাঘাত, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের যদি ব্যাঘাত হয় তবু রোগ হতে পারে।
আর দুর্ঘটনা হলে রোগ হতে পারে। কথা কি ভাই বুঝতে পেরেছো কিনা? তাহলে পুষ্টি অভাব জীবাণুর দ্বারা, তো আমরা এগুলো দেখবো আর কি। তো পুষ্টি অভাবটা আমরা দেখবো হচ্ছে খাদ্য পুষ্টি নামে একটা লেকচার আছে ওখানে। তা আমরা আজকে জীবাণু এবং শারীরবৃত্তিটা দেখবো, দুর্ঘটনা তো পড়ার কিছু নেই। কথা কি বুঝতে পারছো? তা বলো রোগ সৃষ্টির কারণ কয়টি বলছি? 4টি। পুষ্টির অভাব জীবাণুর দ্বারা, শারীরবৃত্ত স্বাভাবিক ক্রিয়া করার ব্যাঘাত, যে পরিমাণ অক্সিজেন থাকার কথা সেই পরিমাণ নাই, যে পরিমাণ হার্টবিট থাকার কথা সে পরিমাণ নাই, যে পরিমাণ ইনসুলিন থাকার কথা সে পরিমাণ নাই, মস্তিষ্কের রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে, হৃৎপিণ্ডের রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে, এগুলোকে বলছে শারীরবৃত্ত ক্রিয়া করার ব্যাঘাত। কথা কি বুঝতে পেরেছো কিনা? তাহলে পুষ্টি অভাব এই 4 ক্যাটাগরির রোগ। তো দুর্ঘটনা বাদ, পুষ্টি অভাবটা আমরা অন্যদিন পাবো। দেখো আমি কিন্তু বোর্ড ক্লিয়ার করতে যাচ্ছি ভাই। তাহলে হিউম্যান বডিটা পড়ালাম আর রোগ সৃষ্টির 4টা কারণ পড়ালাম। এবার আমি প্রশ্ন উত্তরে চলে যাবো একটার পর একটা। হয়ে গেল, বেসিকটাকে ক্লিয়ার করে নিলাম। আচ্ছা আরেকটা বেসিক ক্লিয়ার করবো তারপর, তাহলে আরেকটা বেসিক ক্লিয়ার করি। এখন আমরা রোগ যে 4টা কারণে হতে পারে, তা রোগ হলে আমরা কি করি? একদম প্রাইমারি লেভেলের রোগ থেকে আমরা বাঁচার জন্য কি করতে পারি? পুষ্টির অভাব মেকআপ করতে গেলে খাবার দাবার খাইতে হবে, এর কোনো বিকল্প আছে ভাই? কোনো বিকল্প নেই। তোমার যে ভিটামিনের অভাবে যে রোগ হয়েছে ওই ভিটামিনওয়ালা খাবার খাইতে হবে। যেইটার কারণে যে রোগ হয়েছে, যেটার ঘাটতির ফলে যে রোগ হয়েছে সেটা তোমার খাইতে হবে, এর কোনো বিকল্প নেই। তোমার রাতকানা রোগ হয়েছে ভিটামিন এ যুক্ত খাবার খাও। তোমার কোয়াশিওর হয়েছে তো কোয়াশিওর করা হয়েছে যেটার কারণে সেটার খাবার খেতে হবে তোমাকে। আমি সেভাবে কোয়াশিওর রোগ হয় তোমার এইরকম আর কি। তো ওটা গেল। এখন জীবাণু মানে কি? ভাইরাস ব্যাকটেরিয়া। জীবাণুর হাত থেকে তুমি সতর্ক থাকবে। কিভাবে সতর্ক থাকবে? জীবাণুর হাত থেকে সতর্ক থাকার জন্য প্রথম কাজ কি? 1 নম্বর কাজ হচ্ছে অ্যান্টিসেপটিক ইউজ করা। নভেল করোনা কোভিড-19 থেকে বাঁচতে গেলে সবচেয়ে আগে কি করি আমি? অ্যান্টিসেপটিক প্রথম কাজ অ্যান্টিসেপটিক ইউজ করা, জীবাণুনাশক ইউজ করা। অ্যান্টিসেপটিক ইউজ করবো আমরা, ওই যে হেক্সাসল বলো, ডেটল, স্যাভলন, সাবান যা আছে এগুলো সব কি অ্যান্টিসেপটিক ইউজ করি ভাই, জীবাণুনাশক। কাজ হয় নাই, রোগ সৃষ্টি হয়ে গেছে। এবার আমার কি করার? এবার ওষুধ খেতে হবে, অ্যান্টিবায়োটিক। অ্যান্টিসেপটিক কাজ হয় নাই, এইবার আমাকে খাইতে হবে অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিক হচ্ছে প্রতিষেধক, তাহলে ওটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রতিরোধক নাম অ্যান্টিসেপটিক নাম। কাজ হয় নাই, এবার অ্যান্টিবায়োটিক নিতে হবে ভাই, ওষুধ হিসেবে ওষুধ খাবা। জ্বর হয়ে গেছে আর কি করার? অ্যান্টিবায়োটিক খেয়ে আমি জ্বর ভালো করে ফেলছি ভাই, আমি একটা পার্মানেন্ট ট্রিটমেন্ট চাচ্ছি, এরকম করে মানে অস্থায়ী কোনো ট্রিটমেন্ট চাচ্ছি না। তাহলে তোমাকে ভ্যাকসিন দিতে হবে, এটাকে বলা হচ্ছে অ্যান্টিজেন। অ্যান্টিজেন দিতে হবে, টিকা দিতে হবে। টিকা পার্মানেন্ট ব্যবস্থা, তোমার রক্তের মধ্যে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে থাকবে এবং সংশ্লিষ্ট জীবাণু আসলে কোনো কাজ করতে পারবে না। এই অ্যান্টিজেন বা ভ্যাকসিন যদি গ্রহণ করো, টিকা, তাহলে তোমার রক্তের মধ্যে তৈরি হয়ে থাকবে অ্যান্টিবডি। তাহলে এক্ষেত্রে 4টি শব্দ আমরা পাইলাম: অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিজেন, অ্যান্টিবডি। অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিজেন, অ্যান্টিবডি। বোঝো নাই ভাই? তাহলে অ্যান্টিসেপটিক হচ্ছে জীবাণুনাশক, বাংলায় বললে এটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, শরীরের বাইরে ব্যবহার করা হয়। পরীক্ষা আসে অ্যান্টিসেপটিক আর অ্যান্টিবায়োটিকের পার্থক্য, পারবা না? আর অ্যান্টিবায়োটিক তো ওষুধ, এটা হচ্ছে খাবো, এটা প্রতিষেধক, আর ওটা হচ্ছে প্রতিরোধক। এটা হচ্ছে প্রতিকারমূলক ব্যবস্থা, মানে ভালো হওয়ার জন্য চিকিৎসা করতেছি সেটা, ওটা হচ্ছে প্রতিষেধক। আর অ্যান্টিজেন যেটা হচ্ছে, অ্যান্টিজেন মানে ভ্যাকসিন বা টিকা, এটা হচ্ছে গ্রহণ করলে কি লাভ? পার্মানেন্টলি আমার রক্তের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকবে। আর আমার রক্তের মধ্যে যদি পার্মানেন্টলি অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, তাহলে আমি তো ওই সংশ্লিষ্ট জীবাণু থেকে বেঁচে গেলাম। এটাকে বলা হচ্ছে ভ্যাকসিন বা টিকা আমরা বলি। কথা কি ভাই বোঝা গেছে না যায় নাই? ক্লিয়ার? বুঝতে পারছো কিনা দেখো আমি তাহলে কি বলছি? অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিজেন, অ্যান্টিবডি। অ্যান্টিসেপটিক জীবাণুনাশক, অ্যান্টিবায়োটিক প্রতিষেধক, অ্যান্টিজেন হচ্ছে টিকা বা ভ্যাকসিন, এটা হচ্ছে অ্যান্টিবডি মানে প্রতিরোধমূলক ব্যবস্থা।
বাস এইবার আমরা হয়ে গেল রোগের চিকিৎসার জন্য আইডেন্টিফাই করার জন্য কিছু ট্রিটমেন্ট বললে তো সব শেষ। তা আমাকে মুছতে হবে তো ভাই, বোর্ডের তো কোনো কিছুই মুছতে ইচ্ছা করে না, কারণ পোলাপান লিখলো কি না। তোমরা স্ক্রিনশট দিয়ে নাও 1 2 3 4 করে, তাহলে 1 2 3 4 করে। এখানেও 4টা আইটেম আছে, ওখানেও 4টা আইটেম আছে, এখানে 9টা আইটেম আছে। হিউম্যান বডি পাওয়ার জন্য 9টা আইটেম। আমি তো বলেছি তোমাদের পুরো ক্লাস করলে একটা হাতুড়ি ডাক্তার হয়ে যাওয়া, খালি চেম্বার দিবা নাকি, দিলে আমার দোষ হবে। তো ঠিক আছে, আমরা স্ক্রিনশট দিয়েছি কি 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে ফাইন, মানব দেহটাকে মুছে দেই। এই গেল আমাদের, এটা হচ্ছে আমরা এবার কিছু রোগ নির্ণয়ের জন্য কিছু যন্ত্রপাতির কথা বলবো। রোগ নির্ণয়, এটা তো আমরা যে ট্রিটমেন্টের কথা বললাম, এবার মেডিসিন মানে অ্যান্টিবায়োটিক হিসেবে ইউজ করেছি আর কি, হালকা মেজাজে। এবার আমরা রোগ নির্ণয় আইডেন্টিফাই করতে গেলে সবার আগে যে কাজটা করি সেটা হচ্ছে এক্স রে করি। এক্স-রে, তো এক্স-রেটা কি জিনিস? এক্স-রে কি জিনিস? এক্স-রে দেখো না, এক্স রশ্মি, রে মানে রশ্মি। দেখবে চেস্ট এক্স-রে করে, বা একদম চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে প্রাচীন পদ্ধতি এটা। এক্স-রে করে রোগ আইডেন্টিফাই করা, অর্থাৎ এক প্রকার উচ্চ ক্ষমতা সম্পন্ন রশ্মি নির্গমন করা হয়। এই রশ্মি মাংসপিণ্ড ভেদ করতে পারে, কিন্তু টিউমার ভেদ করতে পারে না, হাড্ডি ভেদ করতে পারে না। ফলে ফটোগ্রাফি প্লেটের উপর একটা ইফেক্ট তৈরি করে বা প্রতিক্রিয়া সৃষ্টি করে। ওটা দেখলে আমরা রোগ আইডেন্টিফাই করার চেষ্টা করি আর কি, বা ডাক্তাররা করে। তাহলে এক্সরে হচ্ছে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন এক প্রকার রশ্মি, যেটা মাংসপিণ্ড ভেদ করতে পারে। তোমাকে এক্সরে সংজ্ঞা যদি বলা হয়, তা দ্রুতগামী কোনো ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে সংশ্লিষ্ট ধাতু থেকে যে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন রশ্মি নির্গত হয় তাকে এক্সরে বা এক্স রশ্মি বলে। আই রিপিট, দ্রুতগামী কোনো ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে, দ্রুতগামী কোনো ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে সংশ্লিষ্ট ধাতু থেকে যে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন রশ্মি নির্গত হয় তাকে এক্স রে বা এক্স রশ্মি বা রঞ্জন রশ্মি বলে। দ্রুতগামী কোনো ইলেকট্রন কোনো ধাতুকে আঘাত করলে সংশ্লিষ্ট ধাতু থেকে যে উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন রশ্মি নির্গত হয়, টার্ম দেবে একটা হাতল রশ্মি নির্গত হবে। এমনি করে বুক ঠেকায় দাঁড়াইছো, একটু পরে ফটোগ্রাফি প্লেট বের করে ফেললো। টিউমার ভেদ করতে পারবে না, হাড্ডি দেখা যাচ্ছে ভেদ করতে পারবে না, কিন্তু যেখানে ভেঙে গেছে ওটা তো ভেদ করবে। তো ওখানে কালো কালো লাগ দেখাবে, বাকিটা সাদা দেখাবে, যেগুলো ভেদ করতে হবে সাদা। তখন ডাক্তার বলে এইখানে সমস্যা, এটা ভেদ করতে পারেনি, এখানে সমস্যা আছে। কথা কি বোঝো নাই? তাহলে এক্স রে হচ্ছে, এই এক্স রে হচ্ছে একটা রশ্মি, এর সাহায্যে রোগ আইডেন্টিফাই করার চেষ্টা করা, একদম আদি আমলের পদ্ধতি। এক্স রের চেয়ে আধুনিক পদ্ধতি হচ্ছে সিটি স্ক্যান। এক্স রে হচ্ছে দ্বিমাত্রিক, আর সিটি স্ক্যান হচ্ছে ত্রিমাত্রিক। অর্থাৎ এক্স রেও যে স্টাইলে কাজ করে, এই সিটি স্ক্যানও। এক্স রে হচ্ছে এক পাশ থেকে শুধু রশ্মি নির্গত করা হয়, আর সিটি স্ক্যান হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্পাশ থেকে এক্স রশ্মি নির্গত করা হয়, এবং কন্টিনিউয়াস ফটোগ্রাফি প্লেটের উপর এটার প্রতিক্রিয়া সৃষ্টি হতে থাকে, ফলে একটা ত্রিমাত্রিক ধারণা পাওয়া যায়। তাহলে এক্স রে এবং সিটি স্ক্যানের মধ্যে পার্থক্য হচ্ছে একটা দ্বিমাত্রিক, একটা ত্রিমাত্রিক। দুটাই কাজ করে এক্স রশ্মির সাহায্যে। এই দুটাই কাজ করে এক্স রে বা এক্স রের সাহায্যে বা এক্স রশ্মির সাহায্যে। দুটাই কাজ করে, এক্স রের সাহায্যে বা এক্স রশ্মির সাহায্যে দুটাই কাজ করে। তাহলে এক্স রে বা দ্বিমাত্রিক, সিটি স্ক্যান হচ্ছে ত্রিমাত্রিক। আমার কথা কি বোঝা গেছে কি ভাই? এক্স রে বা এক্স রশ্মি, গল্প শেষ। এখন এটা আগের যুগে ছিল, এখনকার যুগে এটাকে সিটি স্ক্যান দিয়েও কাজ হচ্ছে না। এখন ওরা বলতেছে ভাই এটা করতে হবে এমআরআই। এটাকে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এটা হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এটা হচ্ছে কি? এটা হচ্ছে এমআরআই, যেটা এটাকে বলা হচ্ছে
ম্যাগনেট আছে না, ম্যাগনেট চুম্বক, ওটা ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এটা হচ্ছে এক প্রকার আকর্ষণ, চুম্বক ম্যাগনেটিক আকর্ষণ দ্বারা মানুষের শরীরের পানির যে অঙ্গটাকে তুমি এমআরআই করতে পারছো, ওই অঙ্গের পানির হাইড্রোজেন আয়নগুলোকে অ্যাটেনশন করে দাঁড় করে ফেলে আকর্ষণ দ্বারা। হাইড্রোজেন আয়নগুলো যখন এরকম করে আকর্ষিত হয়ে থাকবে তখন অ্যাটেনশন লেফট রাইট এরকম দাঁড়িয়ে যাবে। কিন্তু যেখানে বিশৃঙ্খলা থাকবে সেইটা কিন্তু এরকম অ্যাটেনশন হবে না, আকর্ষণ করতে হবে না, তখন ওইখানে জুম করে আরেকটু আইডেন্টিফাই করার চেষ্টা করা হবে। অর্থাৎ এমআরআই মেশিন এত নিখুঁত দেবে, কোনো জায়গায় ব্যথা থাকলে, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা জীবনে যাচ্ছে না, তুমি এমআরআই করলে তোমার দাদা মামা যারা আছে ওরা যদি এখন এই যুগে এসে এমআরআই করে তাহলে ব্যথার সঠিক কারণ জানতে পারবে। অর্থাৎ এটা হচ্ছে হাইড্রোজেন আয়নকে আকর্ষিত করে সারিবদ্ধ করে রোগ আইডেন্টিফাই করার চেষ্টা করা, এটা সবচেয়ে আধুনিক, এখনকার যুগে সবচেয়ে আধুনিক। এটাও মাংসপেশিকে ভেদ করতে পারে। বলা আছে এন্ডোস্কোপি, পেটের ভেতরে পাকস্থলীর ভেতরে যদি ঘা হয়, আলসার হয়, গ্যাস্ট্রিক হয়, এগুলো দেখার জন্য, গ্যাস্ট্রিকের ফলে যে আলসার হয় এটা দেখার জন্য এন্ডোস্কোপি করা হয়। দুটা পাইপ আছে, এই পাইপগুলো হচ্ছে চিকন অপটিক্যাল ফাইবারের তৈরি, অপটিক্যাল ফাইবারের নল। এই নলগুলোর মাথায় একটা ক্যামেরা আছে, একটা আছে লাইট ক্যামেরা অ্যাকশন। ওইটা মুখ দিয়ে ঢুকাই দিয়ে তোমার পাকস্থলীর মধ্যে মনিটরের সাথে ঘুরায় খুঁজবে যে পাকস্থলীর ভেতরে কোথাও ঘা আছে নাকি। তো এইরকম লাইট ক্যামেরা অ্যাকশনের সাহায্যে তোমার পাকস্থলী মনিটরিং করা হয়, যেটা সাজেস্ট, তার নাম হচ্ছে এন্ডোস্কোপি। কী নাম বলছি বলো? এন্ডোস্কোপি। তো এন্ডোস্কোপির সাহায্যে তোমার পাকস্থলীর ভেতরে পরীক্ষা করা হবে বা দেখা হবে এন্ডোস্কোপির সাথে। তো দুটা পাইপ, অপটিক্যাল ফাইবার তৈরি চিকন পাইপ ঢুকানো হয়, একটা পাইপের মুখে ক্যামেরা থাকে, একটা পাইপের মুখে ক্যামেরা থাকে না, বোঝো নাই? তো দুটা পাইপের মধ্যে একটা পাইপের মুখে ক্যামেরা থাকে, একটা পাইপের মুখে ক্যামেরা থাকে না। তো যে পাইপটার মুখে ক্যামেরা থাকে না, সেইটা কি বলে, সে লাইট থাকে, লাইট দিয়ে ওটা ফোকাসিং করে আর বাইরে মনিটরে পর্যবেক্ষণ করা হয়। হাত পা শক্ত করে ধরে রাখে, মুখ দিয়ে পাইপ ঢুকাই দেয়, এই এন্ডোস্কোপি। ওকে, এরপরে হচ্ছে এটা হচ্ছে পাকস্থলী পরীক্ষা করে, পাকস্থলীর ভেতরে পরীক্ষা করে। এরপরে তোমার হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম করে না, এই আল্ট্রাসোনোগ্রাম করে কি, এটা হচ্ছে তোমার ওই যে শব্দোত্তর তরঙ্গের সাহায্যে সাউন্ড তৈরি করে। এই আল্ট্রাসোনিক মেশিন দিয়ে শব্দোত্তর তরঙ্গ মানে কি, বেশি ফ্রিকোয়েন্সির তরঙ্গ উৎপন্ন করে, পেটের মধ্যে এমনি করে উপর দিয়ে এরকম করে ঘুরায় জেল দিয়ে ঘুরায় এরকম করে তরঙ্গটাকে পৌঁছায়। কিছু তরঙ্গ বাধা পেয়ে ফিরে আসে, কিছু তরঙ্গ ফিরে আসে না। এই যাওয়া আসার ফলে বাধা পেয়ে কিছু ফিরে আসে, কিছু আসে না। এই দুইটার কম্বিনেশন করার ফলে এক প্রকার ইমেজ বা ছবি তৈরি করে। এই ইমেজ বা ছবিটা তৈরি করে এটাকে বলা হচ্ছে কি বলে, আল্ট্রাসোনোগ্রাম। তো এটা হচ্ছে শব্দোত্তর তরঙ্গের সাহায্যে কাজ করে। তাহলে আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে শব্দোত্তর তরঙ্গের সাহায্যে কাজ করে। শব্দোত্তর তরঙ্গের সাহায্যে মানে সাউন্ড ক্রিয়েট করা হয়, সেই সাউন্ড ভিতরে যায়, কিছু বাধা পেয়ে ফিরে আসে, কিছু বাধা পেয়ে ফিরে আসে না। এই দুটার কম্বিনেশন করার ফলে এক ধরনের ইমেজ তৈরি করে, এটাকে বলে আল্ট্রাসোনোগ্রাফি বা আল্ট্রাসোনোগ্রাম। বুঝলেন এই কথাটা? ব্যাস। এরপরে আর কি আছে চিকিৎসা রোগ আইডেন্টিফাইয়ের জন্য? ওর ব্লাড টেস্টের কথা তো বলিনি, সেটা অন্য জায়গায়। তো এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, এন্ডোস্কোপি, আল্ট্রাসোনোগ্রাম। আর কি আছে? মোটামুটি এই তো। আরো কিছু আছে? আল্ট্রাসোনোগ্রাফি এটা গ্রাম না বলে আল্ট্রাসোনোগ্রাফি বলি, সেটাই ভালো। আল্ট্রাসোনোগ্রাফি বলেছি, এক্স-রে বলছি, সিটি স্ক্যান বলেছি, ইসিজি বলি নাই, এন্ডোস্কোপি বলছি।
ইসিজি। ইলেকট্রোকার্ডিওগ্রাফি এটা গ্রাফ, রক্তচাপ, গ্রাফ মানে কি লেখচিত্র। আমাদের যে রক্তচাপ আছে না, একবার উপরে ওঠে একবার নামে, এই রক্তচাপের যে গ্রাফ পেপারের মতন করে একটা রক্তচাপটা নির্ণয় করা হয় যে যন্ত্রের সাথে, সেটাকে ইসিবি, ইলেকট্রোকার্ডিওগ্রাফি। রক্তচাপের গ্রাফ তৈরি করে, গ্রাফ পেপার মানে লেখচিত্র, গ্রাফ। দেখবে যে মানুষ মারা গেলে এইরকম করে দুটো স্ট্রেট লাইন হয়ে গেছে, আর জীবিত থাকা অবস্থায় এরকম করে গ্রাফ তৈরি করবে। বোঝা গেছে কথা? গ্রাফ তৈরি করবে, শীর্ষপাত, এটাকে বলি ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফি। ওকে, এই তো মোটামুটি। আর একটা আছে তোমার এনজিওগ্রাফি যেটা, এনজিওগ্রাফি কি? এনজিওগ্রাফি হচ্ছে পাম্পিংয়ের সাহায্যে ধমনির ভেতরে কোথাও ব্লক আছে কিনা এগুলো পরীক্ষা হবে। ভেতরে কোনো ঘা আছে কিনা ধমনির ভেতরে, এনজিওগ্রাফি। ধমনির ভিতরে পরীক্ষা করে। এই কটা মেশিন মানে অ্যাভারেজ কনসেপ্ট আর কি। এক্স রে দ্বিমাত্রিক, সিটি স্ক্যান ত্রিমাত্রিক, এমআরআই সবচেয়ে আধুনিক বলেছি, ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং সবচেয়ে আধুনিক। এটা হচ্ছে তোমার, আমি বলছি হাইড্রোজেন আয়নকে আকর্ষিত করে, সারিবদ্ধ করে ফেলে। যেখানে বিশৃঙ্খলা থাকে সেইখানকার হাইড্রোজেন আয়নটা আকর্ষিত হয় না, ফলে খুব সহজেই রোগ আইডেন্টিফাই করা হয় এবং সবচেয়ে নিখুঁত হয়। এন্ডোস্কোপি হচ্ছে পাকস্থলীর ভেতরে দুটো পাইপ ঢুকানো হয়। এই দুটো পাইপ ঢুকানো, একটা পাইপের ভেতরে তোমার কি বলে লাইট থাকে, একটাই ক্যামেরা থাকে। বাইরে মনিটর দিয়ে পর্যবেক্ষণ করা হয় ঘুরিয়ে পেটের ভেতরে কোথাও ঘা হয়েছে নাকি। আলট্রাসোনোগ্রাফি শব্দোত্তর তরঙ্গের সাহায্যে, পেটের মধ্যে বাচ্চা ছেলে নাকি মেয়ে আছে, মহিলারা ওটাও আলট্রাসোনোগ্রাম করে দেখতে পারে। ভ্রূণ অবস্থা কি, কিছু শব্দ বাধা পেয়ে ফিরে আসবে শব্দের প্রতিধ্বনির মতো করে, কিছু ফিরে আসবে না। এটাকে বা যন্ত্রটা ক্যাচ করবে, এই যন্ত্রটা ক্যাচ করে কিছু ফিরে আসলো আর কিছু ফিরে আসলো না, এই দুটার সমন্বয় করে একদম ইমেজ তৈরি করে যে যন্ত্র, তার নাম কি আলট্রাসোনোগ্রাফি। ইসিজি আছে ইলেকট্রোকার্ডিওগ্রাফি। বলেছি যে রক্তচাপের গ্রাফ তৈরি করে। তুমি মারা গেছো কিনা কনফার্ম হওয়ার জন্য ইসিজি করা যাবে, তোমার হৃৎপিণ্ড ভালো করে কাজ করছে না কনফার্ম হওয়ার জন্য ইসিজি করা হবে। এনজিওগ্রাফি, ধমনির ভেতরে, রক্তনালীর ভেতরে আর কি কোনো ব্লক তৈরি হয়েছে কিনা, কোনো লিঙ্কেজ আছে কিনা, এসব পরীক্ষা করা যেতে পারে, যে পরীক্ষার মাধ্যমে তাকে বলে এনজিওগ্রাফি। তাহলে 1 2 3 3 6 1 7 7টা দিয়েছি পরীক্ষা, আশা করি বুঝতে পেরেছো। এক্স রে আর সিটি স্ক্যানের মধ্যে পার্থক্য আছে, একটা দ্বিমাত্রিক একটা ত্রিমাত্রিক। তাহলে অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক বলেছি, এটা হচ্ছে জীবাণুনাশক, এটা হচ্ছে প্রতিষেধক, এটা হচ্ছে অ্যান্টিজেন, এটা হচ্ছে ভ্যাকসিন বা টিকা, এটা হচ্ছে অ্যান্টিবডি। পার্মানেন্ট তোমার রক্ত, তুমি করোনা ভাইরাসের টিকা নিয়েছো কোন আশায় নিচ্ছ? এই আশায় নিচ্ছ যে তোমার রক্তের মধ্যে পার্মানেন্ট একটা করোনা ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা তৈরি থাকবে এবং যে কোনো সময় করোনা ভাইরাস আসলে তোমার কোনো ক্ষতি হবে না, এরকম একটা ব্যবস্থা। এটাকে বলা হচ্ছে তোমার কি অ্যান্টিবডি তৈরি হওয়া থাকা। তা আমি বোর্ডটাকে ক্লিয়ার করবো, আমি এখন কোশ্চেনে চলে যাবো, একটা করে কোশ্চেন আলোচনা করা শুরু করবো। সুতরাং তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। আমরা এখন কোশ্চেনে চলে যাবো, ডাইরেক্ট কোশ্চেনে চলে যাবো। বেসিক আলোচনা কিন্তু শেষ মোটামুটি। হিউম্যান বডি বুঝাইছি, রোগ সৃষ্টির কারণ বুঝাইছি, তারপরে চিকিৎসা হতে পারে কীভাবে, উপায়ে চিকিৎসা আইডেন্টিফাই করা যাবে কোন সব যন্ত্রের সাহায্যে, সবই শিখেছি। এতক্ষণের ক্লাসটা অন্তপক্ষে তোমার 2-3 বার শোনা উচিত প্রত্যেকের, খুব মনোযোগের সহকারে। রেডি? 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, ফাইন। এখন আমরা সরাসরি কোশ্চেনের উত্তরে চলে যাবো। বেসিকটা আগে চিকিৎসা বিজ্ঞান বোঝানোর জন্য কিছু বেসিকের প্রয়োজন, ওই বেসিকটা দিয়ে দিলাম।
আমাদের 40তম বিসিএস কোশ্চেন ছিল অ্যান্টিসেপটিক কি, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত 3টি উল্লেখযোগ্য অ্যান্টিসেপ্টিকের নাম লিখুন। দেখুন কোশ্চেন হলো, কোনো পারবা না, সবাই পারবা। প্রশ্ন কি, অ্যান্টিসেপটিক কি? অ্যান্টিসেপটিক প দিলে ভালো হয় বোধহয়। অ্যান্টিসেপটিক কি? চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত 3টি উল্লেখযোগ্য অ্যান্টিসেপটিকের নাম লিখুন। তিনটি অ্যান্টিসেপ্টিকের নাম লিখুন। চিকিৎসকের ব্যবহার 3টি অ্যান্টিসেপ্টিকের নাম লিখুন। তো অ্যান্টিসেপ্টিক কি, অ্যান্টিসেপ্টিক কি, অ্যান্টিসেপ্টিকে চিকিৎসকের ব্যবহৃত 3টি উল্লেখযোগ্য অ্যান্টিসেপ্টিকের নাম লিখুন। এই তো আমাদের কোশ্চেন নাকি? তাহলে অ্যান্টিসেপ্টিক কি চিকিৎসা ক্ষেত্রে, অ্যান্টিসেপ্টিক কি বলে ফেলছি ভাই আগে। অ্যান্টিসেপ্টিক কি? জীবাণুনাশক, যে সমস্ত বস্তু জীবাণুর বিস্তার বৃদ্ধি সীমিত করে, জীবাণুর কি বিস্তার ও বৃদ্ধি সীমিত করে বলতে পারি আমরা, সেগুলোকে কি বলা হয়? অ্যান্টিসেপ্টিক। ডেটল, যেমন 3টা নাম, ডেটল, হাইড্রোজেন পারঅক্সাইড, তারপরে রেক্টিফাইড স্পিড ব্যবহৃত হয়। ডেটল, হাইড্রোজেন পারঅক্সাইড, রেক্টিফাইড স্পিড, 3টা নাম, ডেটল, হাইড্রোজেন পারঅক্সাইড, রেক্টিফাইড স্পিড। আরেকটা কোশ্চেন কি ছিল? উদাহরণসহ চিকিৎসা বিজ্ঞানে স্টেম সেল থেরাপির অবদান আলোচনা করো। স্টেম সেল, এটা হচ্ছে এমব্রায়োনিক 3-4 দিনের ভ্রূণ থেকে সংগ্রহ করে নারীর শরীরের বাইরে ইনভিট্রো ফার্টিলাইজেশন করা হয়। শরীরের সুগঠিত অঙ্গ থেকে সংগ্রহ করা হয়, যা বিভিন্ন ড্যামেজ সেল স্বাভাবিক করতে কাজ করে। হার্ট অ্যাটাকে মৃত্যু পেশি থেকে স্টেম সেলের প্রোটিন নতুন হৃদকোষ তৈরিতে কাজ করে। পায়ের শিরা পচে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে স্টেম সেল নতুন করে শিরা তৈরিতে কাজ করে। স্টেম সেল এটা একটা অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, সেল থেরাপি আর কি। দেহের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের কোনো কোষের অস্বাভাবিক অবস্থার জন্য মারাত্মক রোগের সৃষ্টি হয়, যেমন ক্যান্সার, বংশগত জাতীয় নানা রোগ। উক্ত কোষ চিহ্নিত করে সমবৈশিষ্ট্যের স্বাভাবিক কোষ দ্বারা প্রতিস্থাপন ঘটিয়ে চিকিৎসা করার পদ্ধতিকে সেল থেরাপি বলে। সেল থেরাপি, স্টেম সেল থেরাপি মানে একটা জায়গায় যদি সেল বা কোষ নষ্ট হয়ে যায় তাহলে ওইখানকার স্বাভাবিক করার জন্য একটা চিকিৎসা পদ্ধতি আছে, এটাকে বলে সেল থেরাপি। এটি একটি অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি। আবারও বলি, কোনো দেহের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের কোনো কোষের অস্বাভাবিক অবস্থার জন্য মারাত্মক রোগের সৃষ্টি হয়, যেমন ক্যান্সার, বংশজাতীয় নানা রোগ। উক্ত কোষ চিহ্নিত করে সমবৈশিষ্ট্যের স্বাভাবিক কোষ দ্বারা প্রতিস্থাপন ঘটিয়ে চিকিৎসা করার পদ্ধতিকে সেল থেরাপি বলে। সেল থেরাপি বলে। তো চিকিৎসা বিজ্ঞানে স্টেম সেল থেরাপির অবদান কি, এগুলো আমরা দেখব। এই তো যাই হোক, এটা পড়ে নিবা। অ্যান্টিবায়োটিক কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত, 40তম বিসিএস বলছি, 40 বিসিএস। তারপরে হচ্ছে ডেঙ্গু জ্বরের কারণ ও লক্ষণ সমূহ। ডেঙ্গু জ্বরের ভাইরাসের জেনেটিক উপাদান কি? আরএনএ। নিজে পড়বা। 32 ডেঙ্গু জ্বরের কারণ লক্ষণ সমূহ লিখো। ডেঙ্গু জ্বরের কারণ ও লক্ষণ সমূহ লিখো। ডেঙ্গু জ্বরের কারণ ও লক্ষণ সমূহ লিখো। ডেঙ্গু ভাইরাসের জেনেটিক উপাদানটি লিখো। ডেঙ্গু জ্বরের কারণ ও লক্ষণ সমূহ লিখো। ডেঙ্গু ভাইরাসের জেনেটিক উপাদানটি লিখো। ডেঙ্গু ভাইরাসের জেনেটিক উপাদানটি লিখো।
তো জেনেটিক উপাদানটি লেখো। এখানে মনে করো ডেঙ্গু জ্বরের কারণ লক্ষণ। ডেঙ্গু জ্বরের কারণ কি? মশা কামড়ায়, মশা, এটা একটা ভাইরাস জনিত রোগ, মশাবাহিত রোগ, এটা ভাইরাস ছড়ায়, ভাইরাস। ওকে, এক্ষেত্রে ডেঙ্গু জ্বর সাধারণত দুই প্রকার হয়ে থাকে, একটা হচ্ছে ক্লাসিক্যাল, একটা হচ্ছে হেমোরেজিক। ক্লাসিক্যাল মানে সাধারণ, শুধুমাত্র জ্বর হয়, হাত পা ব্যথা করে, মাথা ব্যথা হয়, বমি হয়। আর হিমোরেজিক হলে রক্তক্ষরণ হয়, রক্ত বের হয়। তো হিমোরেজিক ডেঙ্গু জ্বরটা খুব মারাত্মক, খুব ভয়ঙ্কর, বুঝতে পেরেছো? তো এর লক্ষণগুলো পড়ে নিবা। আর এটা ডেঙ্গু জ্বরের, ডেঙ্গু ভাইরাসের জেনেটিক উপাদান হলো আরএনএ, এটা মাথা রাখবা। ডেঙ্গু ভাইরাসের আরএনএ, বুঝতে পেরেছো কিনা? ডেঙ্গু জ্বরের জেনেটিক উপাদান কি বলছি? আরএনএ। তাহলে ডেঙ্গু জ্বরের কারণ ও লক্ষণ সমূহ, এটার ব্যাখ্যাটা একটু বলে নিতে হবে। ডেঙ্গু জ্বরের কারণ ও লক্ষণ সমূহ, হ্যাঁ। এরপরে আমাদের ডেঙ্গু জ্বরের কারণ লক্ষণ সমূহ কি? ডেঙ্গু জ্বরের জেনেটিক উপাদানটি লেখো। ডেঙ্গু জ্বরের জেনেটিক উপাদানটি আরএনএ, এটা সব জায়গায় দেওয়া নেই তাই দিয়ে দিয়েছি। আর ডেঙ্গু জ্বরের কারণ আর লক্ষণ সমূহটা নিজে পড়ে নিতে হবে। কথা কি ক্লিয়ার? ওকে, ঠিক আছে। পরের কোশ্চেন, ডেঙ্গু ভাইরাসের বিস্তার রোধে আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? অ্যান্টিবায়োটিক সমূহ ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে কার্যকর নয় কেন? এটাও 40তম বিসিএস কোশ্চেন ছিল, ওই কোশ্চেনটা একটু লিখি। প্রশ্ন হচ্ছে ডেঙ্গু ভাইরাসের বিস্তার রোধে আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত? আমাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত? অ্যান্টিবায়োটিক সমূহ ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে কার্যকর নয় কেন? প্রশ্ন হচ্ছে অ্যান্টিবায়োটিক সমূহ ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে কার্যকর নয় কেন? ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে কার্যকর নয় কেন? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো প্রতিরোধের উপায় কি? ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে এডিস মশার উৎস ধ্বংস করতে হবে, মানে বংশ বিস্তার করে যেখান থেকে, সেগুলো ধ্বংস করতে হবে। পানি যাতে কোথাও না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফুলের টব বাড়ির ছাদে যেন পানি না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাড়ির আশপাশ ও আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু আক্রান্ত কোনো ব্যক্তি যাতে দেশে প্রবেশ করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আক্রান্ত ব্যক্তিকে যথেষ্ট বিশ্রাম ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে। এগুলো প্রতিরোধ করণীয়, এগুলো নিজেরা পারা যাবে, আমার বলার কিছু নাই। আচ্ছা, ডেঙ্গু জ্বরে রক্তের প্লাটিলেট বা অন্তঃক্রিয়া কমে যায়, ফলে প্লাটিলেটের ট্রান্সফিউশনের সাম্যতা নষ্ট হয় বলে অ্যান্টিবায়োটিক সমূহ কাজ করে না। অ্যান্টিবায়োটিক হচ্ছে বেসিক্যালি, এটা হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশনের হাত থেকে রক্ষা করে, বা এটার প্রতিষেধকমূলক ব্যবস্থা। বায়োটিক হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য, আর এটা ভাইরাস। ডেঙ্গু জ্বর কিন্তু ভাইরাস জনিত, হ্যাঁ, এটা একটা ভাইরাস। তো এই ভাইরাসটা রক্তের প্লেটলেটস বা অনুচক্রিকা যেটাকে বলি আমরা, এই অনুচক্রিকাকে ধ্বংস করে দেয়। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কোনো কাজে লাগবে না। অনুচক্রিকা মানে পুনর্গঠিত করতে বা অনুচক্রিকা নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। সুতরাং অ্যান্টিবায়োটিক কোনো কাজে লাগবে না। তাহলে কেন? আমাদের প্রশ্ন হচ্ছে কি, অ্যান্টিবায়োটিক ডেঙ্গু ভাইরাস প্রতিরোধে কার্যকর নয় কেন?
আমি প্রথমে বলবো যে অ্যান্টিবায়োটিক সমূহ ব্যাকটেরিয়াল ইনফেকশন জনিত যেগুলো রোগ সেগুলোর প্রতিষেধক হিসেবে কাজ করে, প্রথম কথা। আর ডেঙ্গু জ্বর যেহেতু ভাইরাল অর্থাৎ এটা ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার পরে এটা কাজ করে না। দ্বিতীয় কথা হচ্ছে ডেঙ্গু জ্বরের সময় বা ডেঙ্গু জ্বর হলে আক্রান্ত ব্যক্তির রক্তের অণুচক্রিকাগুলো নষ্ট হয়ে যায় এবং অণুচক্রিকাগুলো কমে যায়, অণুচক্রিকা কমে যায়। সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো মানে এরকম কোনো কার্যকারিতা নাই যে অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে কোনো পেশেন্টের বা কোনো রোগীর বা কোনো ব্যক্তির অণুচক্রিয়ার পরিমাণ বেড়ে যাবে। সুতরাং এটা ওরকম কোনো কাজ করবে না, আশা করি বুঝতে পেরেছেন। 40তম বিশেষের কোশ্চেন ছিল রাতকানা রোগ কি কি কারণে রাতকানা রোগের সৃষ্টি হয়, বিস্তারিত আলোচনা করো। 4 নম্বরে ছিল রাতকানা রোগ কি, আমি এটা লিখি রাতকানা রোগ কি কি কারণে রাতকানা রোগের সৃষ্টি হয় আলোচনা করো। আলোচনা করো এ রোগ প্রতিকারে কি পদক্ষেপ নেওয়া উচিত। আমার প্রশ্ন হচ্ছে এটা। তো রাতকানা রোগ কি সবাই জানি, রাতে দেখতে পায় না, এটাকে বলে রাতকানা রোগ। আমরা জানি আমাদের চোখে রেটিনাতে 2 ধরনের কোষ থাকে, একটা হচ্ছে রড কোষ, একটা হচ্ছে কোন কোষ। যেসব প্রাণী নিশাচর প্রাণী মানে রাত্রিবেলা দেখতে পায়, এরা খুব সামান্য আলোতে দেখতে পায়, এগুলোকে নিশাচর প্রাণী বলি। এই প্রাণীগুলোর চোখের মধ্যে রড কোষের পরিমাণ বেশি থাকে। তো রাতকানা রোগ হলে রড কোষের সংখ্যা কমে যায়, ফলে রাতে দেখতে পায় না। হ্যাঁ, রড কোষের সংখ্যা একদম কমে যায়, একদম এমনিতেই কম থাকে, তার উপরে আরও কমে যায়। তাহলে কি বলবো, রড কোষ ক্ষতিগ্রস্ত হলে রাতের বেলায় স্পষ্ট দেখতে পায় না, তখন তাকে রাতকানা রোগ বলে। তো রাতকানা রোগ কি, আমাদের চোখের রেটিনার মধ্যে যে 2 ধরনের কোষ থাকে, রড কোষ আর কোন কোষ। কি লিখবো, আমাদের চোখের রেটিনার মধ্যে 2 ধরনের কোষ থাকে, যথা রড কোষ ও কোন কোষ। সেক্ষেত্রে রড কোষ ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য রাতে দেখতে পায় না, তখন এটাকে রাতকানা রোগ বলা হয়। রাতকানা রোগের এটা হচ্ছে ভিটামিন এ, কারণটা কি সবাই জানি, ভিটামিনের অভাবে বা বংশগত অভাবে রাতকানা রোগ হয়। সবুজ শাকসবজি বেশি করে খেতে হবে, যে কোনো রঙিন ফল, এগুলোর মধ্যে স্পেশালি হলুদ রঙের পাকা ফলের মধ্যে ভিটামিন এ আছে। এছাড়া আমরা সবুজ শাকসবজি খেতে পারি, লাল শাক খেতে পারি, মানে কালারফুল যেগুলো সবজি সেগুলোর মধ্যে ভিটামিন এ আছে, ফলমূলের মধ্যে ভিটামিন এ আছে। এই রোগ প্রতিরোধ উপায় হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে রাতকানা রোগ নিরাময় করা হয়। আমাদের সরকার বাচ্চাদেরকে ফ্রি অফ কস্টে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াই দেয়। এটা নিজেরা পড়তে হবে। এটাও 40তম বিসিএসের কোশ্চেন ছিল, এগুলো সব 40-40। তাহলে রাতকানা রোগ রড কোষ, রাতকানা রোগের মেইন কারণ কি, রড কোষ ক্ষতিগ্রস্ত হয়। তাহলে ভিটামিনে রড কোষের ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে, সেক্ষেত্রে ভিটামিন এ যুক্ত খাবার বেশি করে খেতে হবে। আশা করি বোঝা গেছে। ব্যাস, এবার বলছে 4টি পানিবাহিত রোগের নাম লিখো। বেরিবেরি রোগের কারণ কি? পরের কোশ্চেন, এগুলো সব 40-এর কোশ্চেন আলোচনা করতেছি। পানিবাহিত 4টি, আমরা আগে মেডিকেল সায়েন্সের বেসিক বিষয়গুলো সম্পর্কে জানছি, এখন আমরা প্রশ্ন সলভ করতেছি। সেক্ষেত্রে বলছে 4টি পানিবাহিত রোগের নাম লিখো। বেরিবেরি রোগের কারণ কি? বেরিবেরি রোগের কারণ কি? বেরিবেরি রোগের কারণ কি? সূর্যরশ্মিতে ভিটামিন ডি পাওয়া যায়, ব্যাখ্যা করো।
এই হচ্ছে আমাদের কোশ্চেন। তো এটা নিয়ে একটু আলোচনা করি। সেটা হচ্ছে পানিবাহিত রোগ, বেসিক্যালি 5টার নাম মনে রাখলেই চলে: আমাশয়, ডায়রিয়া, কলেরা, জন্ডিস, টাইফয়েড। আমাশয়, ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, জন্ডিস, হ্যাঁ, এগুলো কী জনিত রোগ? পানিবাহিত রোগ, পানির সাথে বাহিত হয়। হ্যাঁ, এটা হচ্ছে 40তম বিসিএসের কোশ্চেন। তাহলে কি বলছি ভাই? আমাশয়, ডায়রিয়া, কলেরা, টাইফয়েড, জন্ডিস, 5টা লিখি। আমাশয়, ডায়রিয়া। আমাশয় মানে কিছু পাতলা পায়খানা হয়, কষ্ট হয়, মানে ক্লিয়ার হয় না। ডায়রিয়া মানে ডাইরেক্ট লাইন। কলেরা মানে দ্বিমুখী প্রবাহ, চৌবাচ্চালঙ্ক, এদিক দিয়ে পায়খানাও হয়, আবার কি বমিও হয়, এটা কলেরা। 3টায় পানিবাহিত রোগ। টাইফয়েড, জন্ডিস, 5টা নাম বললাম, সেক্ষেত্রে 4টা নাম লিখতে বলছে। বেরিবেরি রোগের কারণ কি? বেরিবেরি রোগের কারণ হচ্ছে, বেরিবেরি রোগ হচ্ছে ভিটামিন বি কমপ্লেক্স। তা বেরিবেরি রোগ কোনটার অভাবে হয় বলো? ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে বেরিবেরি রোগ হয়। ভিটামিন বি কমপ্লেক্স। শর্করার স্বাভাবিক বিপাক ক্রিয়ার জন্য এটি প্রয়োজনীয়। স্নায়ুতন্ত্রের স্বাভাবিক উদ্দীপনা পরিবহন ক্ষমতা বজায় রাখার জন্য এটা জরুরি। হ্যাঁ, তাহলে বেরিবেরি রোগের কারণ কি বলো? বেরিবেরি রোগের কারণ বি কমপ্লেক্স। বি কমপ্লেক্সের অভাবজনিত কারণে বেরিবেরি রোগ হয়। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধুর এই রোগ হয়েছিল, বেরিবেরি রোগ হয়েছিল। বেরিবেরি রোগ আমাদের বঙ্গবন্ধুর হয়েছিল। ব্যাস। সূর্যরশ্মিতে ভিটামিন ডি পাওয়া যায়। সূর্যরশ্মিতে আসলে ভিটামিন ডি পাওয়া যায়, এই কথাটা একটা আপেক্ষিক কথাবার্তা। এই অতি বেগুনরশ্মি শরীরের মধ্যে ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। তাহলে আমরা বলবো কি? সূর্যরশ্মিতে ভিটামিন ডি তৈরির কি বলে, তৈরি করতে সহায়তা করে সূর্যের অতি বেগুনরশ্মি। আমাদের শরীরের মধ্যে সূর্যের আলো পড়লে এর অতি বেগুনরশ্মিটা আমাদের শরীরের মধ্যে ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। তাহলে ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে সূর্যের অতি বেগুনরশ্মি। তাহলে প্রশ্ন হচ্ছে কি? সূর্যরশ্মি ভিটামিন ডি যা হয় ব্যাখ্যা করো। তাহলে কি বলবা? সূর্যরশ্মি থেকে আগত রশ্মির নাম হচ্ছে অতি বেগুনরশ্মি। এটা আমাদের শরীরের মধ্যে ভিটামিন ডি যুক্ত খাবার যদি খাই তাহলে ভিটামিন ডি তৈরিতে সহায়তা করে। এগুলো সহজ কোশ্চেন, সবাই পারবা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলা হচ্ছে রক্তকণিকা সমূহ কি? এটা 40তম বিসিএস কোশ্চেন। রক্ত লাল দেখায় কেন? হ্যাপাটাইটিস কি কারণে হ্যাপাটাইটিস হয়? রক্তের মাধ্যমে সংক্রমণ দুটি হ্যাপাটাইটিস ভাইরাসের নাম লিখো। খুব সহজ কোশ্চেন, নাম্বার 6। তাহলে আমরা এটা মুছে ফেললাম। 6 নম্বর কোশ্চেন চলে গেলাম। এগুলো সব 40তম বিসিএস এর কোশ্চেন। 40তম বিসিএস এখান থেকে অনেক কোশ্চেন আসছিল। মেডিকেল সায়েন্স থেকে 40তম বিসিএস অনেক কোশ্চেন আসছে। ছয় নম্বর কোশ্চেন কি? রক্তকণিকা সমূহ কি কি? রক্তকণিকা সমূহ কি কি? রক্ত লাল দেখায় কেন? হ্যাপাটাইটিস কি? অনেকগুলো কোশ্চেন। রক্ত লাল দেখায় কেন? তারপরে বলতেছে কি? হ্যাপাটাইটিস কি কারণে হ্যাপাটাইটিস হয়? হ্যাপাটাইটিস কি? কি কারণে হ্যাপাটাইটিস হয়? রক্তের মাধ্যমে সংক্রমিত দুটি হ্যাপাটাইটিস ভাইরাসের নাম লিখো। দুইটি দেখো, রক্তকণিকা সমূহ কি কি আমরা সবাই জানি। এটা হচ্ছে রক্তকণিকা 3 প্রকার। একটা হচ্ছে আরবিসি, একটা হচ্ছে ডাব্লিউবিসি, একটা প্লেটলেটস। রক্তকণিকা 3টার নাম কি কি? আরবিসি মানে কি? রেড ব্লাড সেল। আরবিসি বা কি? রেড ব্লাড সেল।
বা বাংলায় বললে আমরা কি বলি, লোহিত রক্তকণিকা। তিনটা, একটা হচ্ছে আরবিসি, এটাও কিন্তু 40-এর কোশ্চেন ছিল, 40। 2 নম্বরে এটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল, ডাব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি, বা এটাকে আমরা বলি শ্বেতকণিকা। 3 নম্বরে হচ্ছে প্লেটলেটস বা অনুচক্রিকা। তিনটা, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেটস, আরবিসি, ডাব্লিউবিসি আর একটা কি বলো, প্লেটলেটস। তোমরা জানো ভালো করে। রক্ত লাল দেখায় কেন বলা হচ্ছে, তাহলে বলবা কি রক্ত লাল দেখার কারণ কি, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন প্রতিটি অণু রক্ত হিমোগ্লোবিন, রক্ত হিমোগ্লোবিন নামক এক প্রকার কণিকা থেকে এই প্রতিটি হিমোগ্লোবিন অণু হিম নামক লৌহ ধারণকারী রঞ্জক ও গ্লোবিন নামক প্রোটিন সমন্বয়ে গঠিত। হিম গ্রুপের জন্য রক্ত লাল দেখা, হিমোগ্লোবিন রক্ত অক্সিজেন বহন করে। অর্থাৎ এই যে লোহিত রক্তকণিকা আছে, অর্থাৎ লোহিত রক্তকণিকা আরবিসি, এটা আবার এটার উপাদান কি, এটার উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের হিম, হিম মানে হচ্ছে লৌহ আর গ্লোবিন মানে হচ্ছে প্রোটিন। হ্যাঁ, তা লৌহ আর প্রোটিন, হিম প্লাস গ্লোবিন একসাথে করে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন এটা হিম হচ্ছে লাল বা রঞ্জক, এটা হচ্ছে পিগমেন্টটা লাল, এই জন্য এটাকে লাল দেখায়, বুঝো নাই? তাহলে কী বলে রক্ত লাল দেখায় কেন, বলে হিমোগ্লোবিনের জন্য। হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের হিম লাল, হিমোগ্লোবিনটাকে ভাঙলে আমি পাই হিম প্লাস গ্লোবিন, হিম প্লাস গ্লোবিন, হিম HCME, হিম, আর গ্লোবিন তো GLOBIN, একসাথে করলে হিমোগ্লোবিন বলি। তো হিমের জন্য রক্ত লাল দেখায়। আবারও বলি রক্ত লাল দেখায় হিমোগ্লোবিনের কারণে। এখানে হিমোগ্লোবিন শব্দটাকে ভাগ করলে আমরা পাই হিম প্লাস গ্লোবিন। হিম মানে হচ্ছে লৌহ আর গ্লোবিন মানে প্রোটিন। তো এই একসাথে হিম অর্থাৎ লৌহ আর প্রোটিনের সমন্বয়ে তৈরি হয়েছে হিমোগ্লোবিন। এই মানুষের শরীরে সর্ববৃহৎ গ্রন্থি হলো লিভার বা যকৃৎ। যকৃতের প্রদাহকে হ্যাপাটাইটিস বলে। যকৃতের প্রদাহের জন্য দায়ী ভাইরাস হচ্ছে ABCDE, 5টা। তাহলে হ্যাপাটাইটিস ভাইরাস হ্যাপাটাইটিস। তা মানুষের দেহের সর্ববৃহৎ গ্রন্থির নাম কি, যকৃত। লিখতে পারো, মানুষের দেহের সর্ববৃহৎ গ্রন্থির নাম হচ্ছে যকৃত। মানুষের দেহের সর্ববৃহৎ গ্রন্থির নাম কি, যকৃত। এই যকৃত যে সমস্ত ভাইরাস দিয়ে সংক্রমিত হয়, এই 5টা ভাইরাস হচ্ছে ABCDE। এই এর মধ্যে B আর C, হ্যাপাটাইটিস B আর C এই দুটো রক্তের মধ্যে সংক্রমিত হয়। তাহলে আমরা বলছি প্রশ্নের মধ্যে হ্যাপাটাইটিস কি কারণে হ্যাপাটাইটিস হয়। হ্যাপাটাইটিস হচ্ছে যকৃত সংক্রমণ। যকৃত যদি লিভার বা যকৃত বা কলিজা শর্টকাটে বলি, এটা যদি ভাইরাস দ্বারা সংক্রমিত হয় তখন আমরা হ্যাপাটাইটিস বলি। এখানে 5টা ভাইরাস আছে, হ্যাপাটাইটিস A, হ্যাপাটাইটিস B, হ্যাপাটাইটিস C, হ্যাপাটাইটিস D, হ্যাপাটাইটিস E, সিরিয়ালি। এটা বলছি, এটা বললাম যে এই ভাইরাস দ্বারা সংক্রমিত। রক্তের মধ্যে সংক্রমিত 2টি হ্যাপাটাইটিসের নাম লেখো। তাহলে হ্যাপাটাইটিস B, C, এই যে হ্যাপা A, B, C, D, E। এর মধ্যে এই দুইটা হচ্ছে সবচেয়ে ক্ষতিকর। এর মধ্যে BC হচ্ছে সবচেয়ে ক্ষতিকর, BC হচ্ছে বেশি ক্ষতিকর, বেশি ক্ষতিকর। এটা লিভারকে একদম ড্যামেজ করে দিতে পারে। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে C, ভয়ঙ্কর, ভয়ঙ্কর হচ্ছে C। এটা দ্বারা লিভার সিরোসিস হয়ে যেতে পারে, লিভার সিরোসিস হতে পারে, লিভার সিরোসিস। লিভারটা মানে কলিজাটা একদম ফুটা ফুটা জালির মতন, এই শুকনা কাঁঠাল পাতার মতন এরকম ছিদ্র হয়ে যেতে পারে, লিভার সিরোসিস হতে পারে। হ্যাপাটাইটিস সি, এটা ভয়ঙ্কর, এটা ভয়ঙ্কর, এটাকে বলছে লিভার সিরোসিস। তো এই দুটো আবার রক্তের সাথে যায়, একটা হচ্ছে হ্যাপাটাইটিস B, একটা C। কথা কি বোঝা গেছে কিনা? হ্যাপাটাইটিস C এর কোনো ভ্যাকসিন নাই, বাকিগুলোর ভ্যাকসিন আছে। C বাদে বাকি 4টার ভ্যাকসিন পাওয়া যায়। কথা কি স্যার ক্লিয়ার? ব্যাস। এখানে একটা কোশ্চেন আছে, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্রি রেডিক্যাল কি স্বাস্থ্য রক্ষার্থীদের ভূমিকা। এটা একটু ডিটেলস তোমাদেরকে পড়ে নিতে হবে, এটা একটা রিটেন টাইপের প্রশ্ন। ভিটামিন কি? এটা এক ধরনের জৈব পদার্থ, জৈব যৌগ, যা প্রাণীদেহে খুব অল্প পরিমাণে প্রয়োজন, কিন্তু যদি ঘাটতি হয় তা রোগের সৃষ্টি হয়। অ্যান্টিঅক্সিডেন্ট শব্দের শাব্দিক অর্থ হচ্ছে যে ইলেকট্রন প্রদানে সক্ষম।
ইলেকট্রন প্রদানের সক্ষম। আমাদের শরীরের মধ্যে কিছু ফ্রি রেডিক্যাল ইলেকট্রন প্রদান করে, ফলে এইগুলো নিষ্ক্রিয় থাকে, এবং অ্যান্টিঅক্সিডেন্টগুলো ফ্রি রেডিক্যালের নিষ্ক্রিয় রাখে এবং নিজেরা নিজেদের কাজে সহযোগিতা করে। একটি অ্যান্টিঅক্সিডেন্ট অণু ফ্রি রেডিক্যালকে ইলেকট্রন প্রদান করার মাধ্যমে নিষ্ক্রিয় করে তোলে। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট শব্দের অর্থ হচ্ছে ইলেকট্রন প্রদানে সক্ষম। ইলেকট্রন প্রদানের সক্ষম অ্যান্টিঅক্সিডেন্টগুলো হলো ভিটামিন ই, ভিটামিন সি, খনিজ লবণ, তারপরে জিঙ্ক, ভিটামিন এ, এগুলো হচ্ছে কি ইলেকট্রন প্রদানে সক্ষম। যেগুলো ইলেকট্রন দান করতে সক্ষম সেগুলোকে বলে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ফ্রি রেডিক্যালদের নিয়ন্ত্রণ রাখে এবং নিজেরা নিজেদের কাজে সহযোগিতা করে। একটি অ্যান্টিঅক্সিডেন্ট অণু ফ্রি রেডিক্যালকে ইলেকট্রন প্রদান করার মাধ্যমে এদেরকে নিষ্ক্রিয় করে ফেলে। ফ্রি রেডিক্যালগুলোর ইলেকট্রনের ঘাটতি থাকে। এই ফ্রি রেডিক্যাল সমূহদেরকে ইলেকট্রন সাপ্লাই করে সেগুলোকে বলে অ্যান্টিঅক্সিডেন্ট করে কি ফ্রি রেডিক্যালদেরকে ইলেকট্রন সাপ্লাই করে, ওদের চাহিদা মেকআপ করে দেয়। এই একাধিক পরমাণু পরস্পর যুক্ত হওয়ার সময় ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যদি নিজেদের চাহিদা পূরণ করতে না পারে তবে অস্থিতিশীল ভারসাম্যহীন পদার্থ তৈরি হয়, এদের ফ্রি রেডিক্যাল বলে। যদি কারো ইলেকট্রনের ঘাটতি থাকে, ইলেকট্রন পূর্ণ না হয়, অর্থাৎ যদি কোনো পদার্থের ইলেকট্রনের ঘাটতি থাকে, তখন সেটাকে ফ্রি রেডিক্যাল বলে। আর এই ফ্রি রেডিক্যালগুলোকে ইলেকট্রন প্রদান করে, ওদের ইলেকট্রনের ঘাটতি মেকআপ করে সেগুলোকে বলে অ্যান্টিঅক্সিডেন্ট। আবারও বলি, অ্যান্টিঅক্সিডেন্ট শব্দটা হচ্ছে যে সমস্ত পদার্থ ফ্রি রেডিক্যাল সমূহকে, রেডিক্যাল মানে মূলক, ফ্রি রেডিক্যাল সমূহকে ইলেকট্রন প্রদান করতে সক্ষম, যেমন ভিটামিন সি, ভিটামিন ই, বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন, এগুলো হচ্ছে তোমার ভিটামিন এ, এগুলো হচ্ছে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো ফ্রি রেডিক্যালদেরকে ইলেকট্রন প্রদান করতে সক্ষম হয় এবং এদেরকে ইলেকট্রন প্রদান করে নিষ্ক্রিয় রাখে। এদের যদি ইলেকট্রন প্রদান করতে না পারে তা ফ্রি রেডিক্যালগুলো আমাদের শরীরে ভারসাম্যহীনতার সৃষ্টি করে এবং বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি করে। ওকে, মানবদেহে ফ্রি রেডিক্যালের ক্ষতিকর প্রভাব রয়েছে। এগুলো খুবই ধ্বংসাত্মক। এগুলো চর্বি, আমিষ, শর্করা, ডিএনএ প্রভৃতিকে আক্রমণ করে এবং দেহের বিশাল ক্ষতি করে। কোনো সুস্থ টিস্যু ফ্রি রেডিক্যালের আক্রমণের শিকার হয়ে পরবর্তীতে আর ভালোভাবে কাজ নাও করতে পারে। যেমন কোষকলার আবরণীতে এগুলো দ্বারা আক্রান্ত হলে সঠিকভাবে পুষ্টি উপাদানের স্থানান্তরে ব্যাহত হয় এবং ডিএনএ একইভাবে ক্ষতিগ্রস্ত হয়, ক্যান্সারের সৃষ্টি করে। এছাড়া ফ্রি রেডিক্যালের মাধ্যমে অনেক রোগের সূত্রপাত হতে পারে, যেমন হৃদরোগ হতে পারে, পার্কিনসন হতে পারে, এগুলো হতে পারে। তাহলে স্বাস্থ্য রক্ষায় ভিটামিনও অ্যান্টিঅক্সিডেন্ট ভূমিকা। ভিটামিন এ আমাদের দৃষ্টি সুরক্ষাকারী, দেহের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান। এছাড়াও এটা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। শব্দটা হচ্ছে, আমি আগে কোশ্চেনটা লেখার চেষ্টা করি। কোশ্চেন নাম্বার 6 আমি তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি, বোঝাই দিচ্ছি আর কি, তোমরা নিজেরা পড়ে নিবা তোমাদের নোট থেকে বা শিট থেকে। এটাও 40তম BCS এর কোশ্চেন ছিল, 40 BCS এর কোশ্চেন এটাও। কোশ্চেনটা হচ্ছে আমাদের ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্রি রেডিক্যাল কি? অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্রি রেডিক্যাল কি? ফ্রি রেডিক্যাল কি? স্বাস্থ্য রক্ষায় এদের ভূমিকা ব্যাখ্যা করো। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্রি রেডিক্যাল কি? তাহলে ভিটামিন তো বুঝলাই, ভিটামিন এক প্রকার, ভিটামিন অপর নাম খাদ্যপ্রাণ। ভিটামিন অপর নাম কি? খাদ্যপ্রাণ। এক ধরনের জৈব যৌগ যা প্রাণী দেহে খুব অল্প পরিমাণে প্রয়োজন, কিন্তু এদের অভাবে দেহের স্বাভাবিক কার্যকলাপে বিঘ্নতা ঘটে এবং বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হয়। অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে ফ্রি রেডিক্যাল সমূহকে ইলেকট্রন প্রদান করে। এবং ফ্রি রেডিক্যালদের ইলেকট্রনের ঘাটতি থাকে, এই ঘাটতিটা পূর্ণ করে অ্যান্টিঅক্সিডেন্টগুলোর মধ্যে ভিটামিন ই, ভিটামিন সি, বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন উল্লেখযোগ্য। তা ভিটামিন সিকে আমরা অ্যান্টিঅক্সিডেন্টও বলতে পারবো। ভিটামিন বিটা ক্যারোটিন, আলফা ক্যারোটিন অর্থাৎ ভিটামিন এর মধ্যে এগুলো পাওয়া যায়, এগুলোকে আমরা অ্যান্টিঅক্সিডেন্ট বলতে পারবো।
আর ফ্রি রেডিকেল হচ্ছে যে সমস্ত কি বলে পরমাণুর মধ্যে ইলেকট্রন ঘাটতি থাকে সেগুলোকে আমরা ফ্রি রেডিকেল বলবো। এই ফ্রি রেডিকেলগুলো আমাদের দেহের মধ্যে ক্ষতিকর প্রভাব তৈরি করে এবং এগুলা ক্যান্সারের মতো রোগের সৃষ্টি করতে পারে এবং স্বাভাবিক কার্যক্রম নষ্ট করে দিতে পারে, হৃদরোগের কারণ হতে পারে এই ফ্রি রেডিকেল। এগুলা অনেক কাজে ব্যাঘাত ঘটায়। সুতরাং আমাদের ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা অনেক। ভিটামিন আমাদের দৃষ্টিশক্তি যেমন রক্ষা করে, আমাদের শারীরবৃত্ত বিভিন্ন ক্রিয়াকলাপ করে এবং আমাদের বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে, এবং পাশাপাশি এই ভিটামিনগুলোর মধ্যে কিছু আছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এরা হচ্ছে ফ্রি রেডিকেল বা মুক্তমূলক যেগুলো আছে এগুলাকে ইলেকট্রন প্রদান করতে সহায়তা করে। তো এটা 40তম BCS এর মধ্যে তোমার পড়া। তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট আর ফ্রি রেডিকেলের মধ্যে পার্থক্য বুঝা। ফ্রি রেডিকেল হচ্ছে ইলেকট্রনের ঘাটতি আছে যে সমস্ত পদার্থের, এগুলাকে ফ্রি রেডিকেল বলে বা মুক্তমূলক বলে। আর যেগুলাকে কি বলে এই ফ্রি রেডিকেলগুলোকে ইলেকট্রন প্রদান করতে সক্ষম যেগুলো সেগুলোকে অ্যান্টিঅক্সিডেন্ট বলে। ব্যাস এটা পড়ে নিবা। ডায়াবেটিক ও ইনসুলিনের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। 38তম BCS এর কোশ্চেন ছিল ডায়াবেটিক ইনসুলিনের মধ্যে সম্পর্ক। তারপরে এগুলো তোমাদের 38তম BCSটা তোমাদের এখানে হয়তো আছে। আমি শিটের দিকে এখন তাকাতে যাই, আমি তোমাদের শিটের দিকে ফলো করতে চাচ্ছি। শিটের প্রথম কোশ্চেন হচ্ছে 37 এবং 36-এর কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে। একটা বিনাইন ও মেলিগন্যান্ট কি? বিনাইন বলতে রোগের নর্মাল অবস্থাকে বিনাইন বলে। রোগের নর্মাল অবস্থা অর্থাৎ স্বাভাবিক অবস্থা, খুব বেশি রিস্ক নেই। আর মেলিগন্যান্ট পর্যায়ে আছে মানে এটা হচ্ছে টিউমার দুই ধরনের থাকে। একটা আছে বিনাইন মানে এমনটা হচ্ছে টিউমারটা বাড়বে না, যেখানে আছে যতটুকু আছে ওইটুকুই থাকবে, এটা হচ্ছে বিনাইন বলে। শব্দটা হচ্ছে বিনাইন, BENIGN। এই বিনাইন এটা হচ্ছে নর্মাল স্বাভাবিক, ক্ষতিকরটা এটাকে বলে স্বাভাবিক অবস্থা। রোগের স্বাভাবিক অবস্থাকে বলা হয় বিনাইন। আর যদি এটা কঠিন পর্যায়ে চলে তখন মেলিগন্যান্ট, বিপজ্জনক অবস্থা, মেলিগন্যান্ট। MALIGNANT মেলিগন্যান্ট পর্যায়ে গেলে এটা হচ্ছে তোমার বিপজ্জনক বা তীব্র অবস্থাকে মেলিগন্যান্ট বলা হয়। যদি কোনো ব্যক্তি মেলিগন্যান্ট টিউমার হয় তবে তা অতি দ্রুত বৃদ্ধি পাবে, শরীরে অন্য জায়গায় ছড়িয়ে পড়বে, ক্যান্সার রোগ সৃষ্টি হবে, এতে রোগের মৃত্যু ঘটতে পারে। তার মানে কোনো রোগের কি বলে বিনাইন অবস্থা হচ্ছে মানে বিগিনিং পর্যায়ে আছে, ছড়িয়ে পড়বে না বা এটা কি বলে অত ক্ষতিকর না, স্বাভাবিক অবস্থা। আর মেলিগন্যান্ট পর্যায়ে গেলে এটা হচ্ছে অস্বাভাবিক অবস্থা এবং চূড়ান্ত অবস্থা, বিপজ্জনক অবস্থা, তীব্র অবস্থাকে বলা হয় মেলিগন্যান্ট। কথা কি বুঝতে পেরেছো? তো প্রশ্ন হচ্ছে আমাদের 37 এবং 36তম BCS পরপর 2 BCS এই কোশ্চেন আসছে, বিনাইন ও মেলিগন্যান্ট ব্যাখ্যা করো। বিনাইন বলতে কি বলবো? রোগের স্বাভাবিক অবস্থা। আর মেলিগন্যান্ট হচ্ছে তোমার বিপজ্জনক অবস্থা। তা বিনাইন হচ্ছে স্বাভাবিক, সুতরাং এটাকে চিকিৎসা করলে ভালো হবে। এবং মেলিগন্যান্ট পর্যায়ে হচ্ছে মনে করো সর্বোচ্চ পর্যায়ে গেছে, এটা ক্যান্সার ছড়িয়ে দিতে পারে। বাস। দুজন শ্রমিকের শ্বসন অঙ্গের রোগ দুটির নাম বলো। এখানে একটা গল্প দিয়েছে, এই ক্ষেত্রে বলছে একটা হচ্ছে কি বলছে এখানে, দুজন শ্রমিক জাহাজ ভাঙ্গা শিল্পে কাজ করেন, কাশি ও বুকে ব্যথা সহ বিভিন্ন শারীরিক সমস্যা দীর্ঘদিন ধরে ভুগছেন। পরীক্ষায় দেখা যায় একজনের শ্বসনকারী হবে না, অঙ্গের কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে, অন্যজনের কোষ শ্বসন অঙ্গ ছাড়াও অন্ত্র হাড়ে বিস্তার লাভ করেছে। তার মানে একজনকার আছে যে কি বলে বিনাইন পর্যায়ে, একজন আছে মেলিগন্যান্ট পর্যায়ে। তো বিনাইন পর্যায়ে যিনি আছেন ইনি হচ্ছেন স্বাভাবিক, ফুসফুসে আবরণীর এক টিউমার, এটা হচ্ছে বিনাইন। আর দ্বিতীয় জনের রোগটির নাম হচ্ছে তোমার এটা হচ্ছে মেসোথেলিয়াল ক্যান্সার, যা ফুসফুস আবরণীর একজন ক্যান্সার, এটি মেলিগন্যান্ট প্রকৃতির। উভয় প্রকার রোগেই জাহাজ ভাঙ্গা শিল্পে দীর্ঘদিনের অ্যাসবেস্টস এর সংস্পর্শে আসার কারণে হয়ে থাকে। তাহলে একটা হচ্ছে বিনাইন, একটা হচ্ছে মেলিগন্যান্ট। বিনাইন হচ্ছে স্বাভাবিক অবস্থা, রোগের স্বাভাবিক অবস্থা, যেটা অতি অল্প হালকা চিকিৎসায় কি বলে এখান থেকে রেহাই পাওয়া যেতে পারে। আর যেটা মেলিগন্যান্ট সেটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। ব্যাস। জিকা ভাইরাসের আক্রান্ত লোকে, জিকা ভাইরাস জ্বর হওয়া, গায়ে র্যাশ ওঠা, জিকা ভাইরাসও মশার কামড়ে, ওই যেমন ডেঙ্গু মশার কামড়ে হয়, জিকা ভাইরাসও মশার কামড়ে। খেজুর রসের মাধ্যমে উল্লেখযোগ্য ভাইরাসের নিপা ভাইরাস। খেজুরের রসে বাদুরের লালার সাজে ছড়ায়। এটা হচ্ছে এই খেজুর গাছের রস যে হয় না শীতকালে আমাদের দেশে খায়, এই খেজুর গাছের রসের মধ্যে এটা এই জীবাণুটা ছড়ায় দেয়।
সেটা হচ্ছে তোমার ওই নিপা ভাইরাস বাদুড়ের সাহায্যে হয়, বাদুড়ের সাহায্যে হয়। মিনিমাম 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করো খেজুরের রস, তাহলে ওখানে ওই নিপা ভাইরাস ছড়াতে পারবে না। নিপা ভাইরাস তোমাদের শিটের মধ্যে এটা দেওয়া আছে, 35 বিসিএসের কোশ্চেন ছিল এটা, যে খেজুরের রসের মাধ্যমে সংক্রমণযোগ্য ভাইরাসের নাম লিখো। নিপা ভাইরাস, কি বলো? নিপা ভাইরাস। প্যারাসাইট বা পরজীবী ও ভাইরাস বলতে কি বলছো? পরজীবী, যে জীব সারা জীবন অন্য জীবের ওপর ভর করে থাকে তাকে পরজীবী বলে। পরজীবীর মধ্যে দুইটা আছে, অন্তঃপরজীবী আছে, বহিঃপরজীবী। যেমন উকুন হচ্ছে বহিঃপরজীবী, আর পেটের কৃমি হচ্ছে কি অন্তঃপরজীবী। ওকে, এগুলা একটু আমরা নিজেরা পড়লাম। ব্যাকটেরিয়া ভাইরাসের মধ্যে পার্থক্য। ব্যাকটেরিয়া হচ্ছে এককোষী, আর ভাইরাস হচ্ছে অকোষীয়। আর ব্যাকটেরিয়ার নিউক্লিয়াস নেই, কোষে নাই, নিউক্লিয়াস থাকবে কী করে? আর ব্যাকটেরিয়ার ডিএনএ আরএনএ উভয় পাওয়া যায়। ভাইরাস কখনো ডিএনএ কখনো আরএনএ, একত্রে ডিএনএ আরএনএ দুটো একসাথে থাকে না, ডিএনএ আরএনএ ভাগ করে থাকে। আমার কথা কি বুঝতে পেরেছো? ডিএনএ আরএনএ ভাগ করে থাকে। সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম নাই। ব্যাকটেরিয়ায় সাইটোপ্লাজম আছে, ভাইরাসে সাইটোপ্লাজম নাই। বুঝো নাই? সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম নাই। সাইটোপ্লাজম আছে আর সাইটোপ্লাজম নাই কোনটায়? সাইটোপ্লাজম আছে হচ্ছে তোমার কোনটায়? ব্যাকটেরিয়ায়। সাইটোপ্লাজম নাই কোনটায়? ভাইরাসে। অর্থাৎ মনে রাখতে হবে এটা হচ্ছে অকুশী যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ভাইরাস, আর এককোষী যেটা হচ্ছে সেটা ব্যাকটেরিয়া। কথা কি ক্লিয়ার বোঝা গেছে কিনা? হ্যাঁ মামা, ও আমি তো বাপ ঢাকায়। হ্যাঁ, আচ্ছা 8-এ না ইফতারি। আচ্ছা, আলোচনা একটু পরে করবো। হ্যাঁ, একটু পরে ফোন দেবো, একটু ইয়েতে আসি, পরে ফোন দেবো। তাহলে আমরা কি বলতেছিলাম যে এটা হচ্ছে ব্যাকটেরিয়া আর ভাইরাস। তাই ব্যাকটেরিয়া হচ্ছে তোমার এককোষী। ব্যাকটেরিয়া কি? এককোষী। আর ভাইরাস কি? অকোষী। তা ভাইরাস যেহেতু অকোষী, এটার কোনো নিউক্লিয়াসও নাই। তা নিউক্লিয়াস নাই মানে অনেক কিছু নেই। হ্যাঁ, ব্যাকটেরিয়ার মধ্যে ডিএনএ আরএনএ দুটো থাকে, আর ভাইরাসে হয় ডিএনএ অথবা আরএনএ। মানে ভাইরাস হচ্ছে ডিএনএ ভাইরাস কিছু আছে, কিছু আরএনএ ভাইরাস। ভাইরাস কি? ভাইরাসের বৈশিষ্ট্য, অর্থনৈতিক গুরুত্ব। ভাইরাসের অর্থনৈতিক গুরুত্ব পড়বা, ভাইরাস বৈশিষ্ট্য পড়বা। অর্থনৈতিক গুরুত্ব কি? এখান থেকে কিছু টিকা তৈরি করা হয় আর কি। অর্থাৎ টিকা তৈরির অ্যাভারেজ ফর্মুলাটা কি? যে ভাইরাসের বিরুদ্ধে তুমি ব্যবস্থা নিবা, সেই ভাইরাসকে ইনএক্টিভ করে রেখেই ওই ভাইরাসের জন্য ভ্যাকসিন তৈরি করা হয়। যে ভাইরাসের বিরুদ্ধে ব্যবস্থা নেবা সেই ভাইরাসকে ইনএক্টিভ করে রেখেই। সুতরাং ভাইরাসের উপকারিতা অপকারিতা, ব্যাকটেরিয়া উপকারিতা অপকারিতা এগুলো নিজে পড়ে নিবা। নিপা ভাইরাস তো বললাম। তারপর বলছে মানুষের রক্তের গ্রুপগুলো কি কি? রক্তের আরএস ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টর কি? এটি কেন গুরুত্বপূর্ণ আমরা পড়ব। কোলেস্টেরল কি? তারপরে বলা হচ্ছে যে কোলেস্টেরল মানবদেহে কি ক্ষতি করে, কিভাবে কোলেস্টেরল কমানো যায়। এগুলা এটা যে কতবার আসছে পরীক্ষায় ভাই, 34 বিসিএস, 29, 27, 24, 13, 10 মেলা। কোলেস্ট্রল এটি অদ্রবণীয় চর্বি দ্রবণী বলে স্নেহ জাতীয় পদার্থের দলভুক্ত। আমরা প্রোটিন, ফ্যাট ও কার্বোহাইড্রেট জাতীয় যে খাবার খাই তা আমাদের শরীরের ভিতর বিপাকের পর নানা বিক্রিয়ায় ভেঙে গিয়ে নতুন উপাদানে পরিণত হয়। এমনি একটি উপাদান আছে অ্যাসিটিক অ্যাসিড বা অ্যাসিটেট। কোলেস্ট্রল উপস্থিতিতে এটি উৎপত্তি এই অ্যাসিডের থেকে হয়। কোলেস্ট্রল আমাদের রক্তনালী ও কোষে অবস্থান করে, বিশেষ করে নার্ভাস টিস্যুতে এর পরিমাণ বেশি মাত্রায় দেখা যায়। কোলেস্ট্রল যখন আমাদের রক্তনালী জমাট বাঁধতে শুরু করে তখনই দেখা যায় হাইপার টেনশন ও হৃৎপিণ্ডের নানা অসুখ। আমাদের রক্তনালীগুলোর ভেতরে কোলেস্ট্রল জমে, চর্বির সাথে এটা মিশে থাকে, চর্বির সাথে দ্রবণীয়, চর্বির সাথে পানিতেও দ্রবণীয়, কিন্তু চর্বি যে দ্রবণীয়, অর্থাৎ চর্বির সাথে কোলেস্ট্রলটা মিশে যায়। তো রক্তনালীর মধ্যে যখন কোলেস্ট্রলটা জমে যায় তখন তো রক্তনালীতে রক্ত প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। যেমন হৃৎপিণ্ডের ধমনী সময়ের মধ্যে যদি অতিরিক্ত কোলেস্ট্রল জমে তাহলে ওগুলা তো ব্লক তৈরি হবে, ব্লক তৈরি হলে রক্ত তখন সঞ্চালিত হবে না, আর রক্ত সঞ্চালন না হলে বাধাগ্রস্ত হবে। কথা কি বোঝা গেছে কিনা? ব্যাস। তো এরপরে আছে আমাদের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মধ্যে পার্থক্য কি, করোনারি এনজিওগ্রাফি কি। আচ্ছা, হার্ট অ্যাটাক সম্পর্কে একটু কথা বলবো, স্ট্রোক সম্পর্কে কথা বলবো। দাঁড়াও একটু।
আমরা এখন হার্ট অ্যাটাক সম্পর্কে একটু কথা বলি। এটা হচ্ছে শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপের ব্যাঘাতজনিত একটা রোগ, হার্ট অ্যাটাক। এটাকে যদি বলা হয় বায়োলজিক্যাল টার্ম, এটার নাম হচ্ছে কি বলে কার্ডিয়াল ইনফার্কশন, অর্থাৎ হার্ট অ্যাটাককে বায়োলজিক্যাল টার্ম হচ্ছে, আচ্ছা বিনাইন অ্যান্ড মেলিগন্যান্ট ব্যাপারটা তো বুঝতে পেরেছো। বিনাইন হচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা, আর মেলিগন্যান্ট হচ্ছে তীব্র অবস্থা। আচ্ছা, আমরা কি নিয়ে কথা বলতেছি? আমরা বলতেছি যে কি বলে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এটাকে বায়োলজিক্যাল টার্ম হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন, হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশনটা কি জিনিস? আমাদের হৃৎপিণ্ডের মধ্যে, আমি একদম ক্লাসের শুরুতে বলেছিলাম, হৃৎপিণ্ড একটা পাম্পিং অর্গান। এটা পাম্পিং করে অক্সিজেন এবং কি বলে নিউট্রিশন বা পুষ্টিকে পুরো রক্তের সাহায্যে পুরো বডির মধ্যে সঞ্চালিত করতে সহায়তা করে, এভাবে পাম্পিং করে। তো এই ক্ষেত্রে রক্তনালী সময়ের মধ্যে একটু আগে যে বললাম চর্বির সঙ্গে মিশে থাকে কোলেস্ট্রল, এই কোলেস্ট্রল অতিরিক্ত কোলেস্ট্রল যাওয়ার ফলে রক্তনালীর সমূহ সংকুচিত হয়ে যায়, অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে, ব্লক তৈরি হয়, ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এ জাতীয় সমস্যাকে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে। মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তাহলে বলছি হৃৎপিণ্ডের মধ্যে, হৃৎপিণ্ডের রক্তনালী সময়ের মধ্যে অতিরিক্ত কোলেস্ট্রল বা চর্বি জমার ফলে তখন রক্তনালী সমূহ সংকুচিত হয়ে পড়ে এবং কি বলে এর মধ্যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত মানে অক্সিজেনও বাধাগ্রস্ত, অক্সিজেন তো রক্ত দিয়েই যায়, পুষ্টিও যায় রক্তের সাহায্যে। এমত অবস্থায় ব্যথা করে, বুক ব্যথা করে, হঠাৎ করে সে রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। তো রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাজনিত সমস্যা যেটা, সেটাকে বলা হয় হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। কথাই ক্লিয়ার? তা আবার বলি, হৃৎপিণ্ডের মধ্যে অবস্থিত রক্তনালী সমূহে অতিরিক্ত কোলেস্ট্রল বা চর্বি যাওয়ার ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। এই জাতীয় সমস্যাকে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে। এখন চিকিৎসা করতে গেলে তোমাকে প্রথমে এনজিওগ্রাফ করার চেষ্টা করতে হবে। কি বলে একটা হচ্ছে এনজিওপ্লাস্টি করতে হবে। এনজিওগ্রাম করে দেখতে হবে যে তোমার কি সমস্যা, ওখানে কয়টা ব্লক আছে বা কতটুকু কি অবস্থা, এটা দেখতে হবে পরীক্ষা করে। তাই এটাকে একটা চিকিৎসা আছে, একদম প্রাথমিক চিকিৎসা হচ্ছে এনজিওপ্লাস্টি বা এনজিওগ্রাম। এনজিওপ্লাস্টিটা কি জিনিস? পাম্পিং করে তোমার ওই হৃৎপিণ্ডের মধ্যে যে সমস্ত রক্তনালীর মধ্যে কোলেস্ট্রল জমা হয়েছে, এই পাম্পিংয়ের ফলে রক্তনালী সমূহকে ফুলানো হবে। মনে করো তোমার এখানে এটা ছিল তোমার স্বাভাবিক রক্ত সঞ্চালনের জন্য রক্তনালী, এখানে কোলেস্ট্রল জমে একেবারে ওটাকে ঠেলে দিছে, এরকম করে এই পাশ দিয়েও ঠেলে দিছে। তা দুই পাশ দিয়ে এরকম ঠেলে দেওয়ার কারণে এবার আর রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক নাই, এখানে বাধাগ্রস্ত হচ্ছে, তো রক্ত এই দিক দিয়ে যেতে পারতেছে না। তো এখন করা হবে কি, এখানে একটা, তখন এখানে কি করা হবে, এখানে একটা এরকম করে রিং বসানো হবে। পাম্পিংয়ের সাহায্যে রক্তনালীকে ফুলে একটা রিং বসায় দেওয়া হলো, এরকম একটা রিং বসায় দেওয়া হলো যাতে এর ভেতর দিয়ে রক্ত চলাচল করতে পারে। তো এনজিওপ্লাস্টি বা এনজিওগ্রাম একটা ট্রিটমেন্টের কথা বলছি। কি বলছি বলো? এনজিওপ্লাস্টি। তাহলে পাম্পিংয়ের সাহায্যে রক্তনালীকে ফুলিয়ে রিং বসিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক করার যে চিকিৎসা পদ্ধতি। পাম্পিংয়ের সাহায্যে রক্তনালীকে কি ফুলাইতে হবে, পাম্পিংয়ের সাহায্যে রক্তনালীকে ফুলিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক করার যে চিকিৎসা পদ্ধতি, এটাকে বলা হচ্ছে এনজিওপ্লাস্টি বা এনজিওগ্রাম। পাম্পিংয়ের সাহায্যে রক্তনালীকে ফুলিয়ে রিং বসিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক করার যে চিকিৎসা পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে এনজিওপ্লাস্টি বা এনজিওগ্রাম। পাম্পিংয়ের সাহায্যে রক্তনালীকে ফুলানো হবে,
পাম্পিংয়ের সাহায্যে রক্তনালীকে ফুলিয়ে রিং বসিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক করার যে চিকিৎসা পদ্ধতি এটাকে বলা হচ্ছে এনজিওপ্লাস্টি বা এনজিওগ্রাম। কথা কি ভাই বুঝতে পেরেছো কিনা? রক্তনালীকে ফুলিয়ে রিং বসিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক করার যে চিকিৎসা পদ্ধতি সেটাকে এবার এনজিওপ্লাস্টি বা এনজিওগ্রাম। এটা একদম প্রাইমারি ট্রিটমেন্ট। আবারও বলি, পাম্পিংয়ের সাহায্যে রক্তনালীকে ফুলিয়ে রিং বসিয়ে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক করার চিকিৎসা পদ্ধতিকে বলা হয় এনজিওপ্লাস্টি বা এনজিওগ্রাম। এখন এনজিওপ্লাস্টি করে কাজ হয় নাই, কাজ হচ্ছে না, এনজিওপ্লাস্টি করে কাজ হচ্ছে না মানে অতিরিক্ত ব্লক তৈরি হয়ে গেছে, তখন আমাকে এটাকে করতে হবে করোনারি বাইপাস। তাহলে এটা একটা চিকিৎসা, যেটা বললাম এনজিওপ্লাস্টি একটা বললাম চিকিৎসা। 2 নম্বরে চিকিৎসা পদ্ধতি একটা হচ্ছে করোনারি বাইপাস। করোনারি বাইপাস, বাইপাস শব্দের অর্থ কি? বাইপাস শব্দ হচ্ছে পার্শ্ব রাস্তা, পার্শ্ব রাস্তা, পার্শ্ব রাস্তা, পার্শ্ব রাস্তা। অর্থাৎ এই মনে করো যে তোমার বাইপাস, এই ঢাকা থেকে তুমি এখন উত্তরবঙ্গ যাবা, তা টাঙ্গাইলের ওপর দিয়ে যাবা, তা টাঙ্গাইলের ওপর দিয়ে যদি টাঙ্গাইল শহরের ওপর দিয়ে ঢাকা শহরের সব গাড়ি যাইতো, তাহলে তো তোমার টাঙ্গাইল শহর আর শহর থাকতো না। তখন সরকার করলো কি, একটা বাইপাস রাস্তা করে দিল, এই বাইপাস রাস্তা দিয়ে সব শহরের বাইরে দিয়ে রাস্তা করে দিয়েছে, ওই দিক দিয়ে যাচ্ছে গাড়িগুলো। তো যেখানে অতিরিক্ত ব্লক তৈরি হয়েছে, ব্লক স্থানের 2 পাশে শরীরের অন্য অঙ্গ থেকে কোনো রক্তনালী কেটে নিয়ে সংযুক্ত করে রক্ত সঞ্চালনের পার্শ্ব রাস্তা তৈরি করে, ফ্লাইওভার নিচে বন্ধ হয়ে আছে, উপর দিয়ে ফ্লাইওভার, হ্যাঁ, পার্শ্ব রাস্তা তৈরি করে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক করার চিকিৎসা পদ্ধতিকে বলা হয় করোনারি বাইপাস। আবারও বলি, ব্লক হয়ে যাওয়া, অতিরিক্ত ব্লক হয়ে যাওয়া রক্তনালীর 2 পাশে শরীরের অন্য অংশ থেকে রক্তনালী কেটে নিয়ে, ছোট্ট বেশি না, এমন না যে আঘাত কেটে নিচ্ছে, কেটে নিয়ে সাধারণত যেখানে মাংসপিণ্ড বেশি আছে এদের থাইয়ের দিকে, এখান থেকে কেটে নেওয়া হয়, নিয়ে ব্লক হওয়া স্থানের 2 পাশে সংযুক্ত করে রক্ত সঞ্চালনের ফ্লাইওভার, রক্ত সঞ্চালনের পার্শ্ব রাস্তা তৈরি করে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক করার চিকিৎসা পদ্ধতিকে বলা হয় করোনারি বাইপাস। কথা কি বোঝো নাই? আমাদের যে বর্তমানে আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব, ওনার প্রথমে এনজিওপ্লাস্টি করলো আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, এখানে এনজিওপ্লাস্টি করলো, এনজিওপ্লাস্টি করার পর দেখে যে কাজ হচ্ছে না। তখন ওই যে ভারত থেকে দেবীশ্রী আসলো, সিঙ্গাপুর থেকে ডাক্তার আসলো, এনারা এসে ওনাকে পরামর্শ দিলেন, সবাই মিলে বিশেষজ্ঞদের সিঙ্গাপুর নিয়ে যাও। এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর নিয়ে গেল, সিঙ্গাপুর নিয়ে যেয়ে ওনাকে করোনারি বাইপাস করলো। অর্থাৎ উনি শুধু রাস্তায় ফ্লাইওভার করেন না, যোগাযোগ মন্ত্রী, ওনার বুকের ভেতরেও ফ্লাইওভার আছে। এই যে ফ্লাইওভার পার্শ্ব রাস্তা তৈরি করে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক করার যে চিকিৎসা পদ্ধতি সেটাকে বলা হচ্ছে করোনারি বাইপাস, করোনারি বাইপাস। কথা কি বুঝতে পারছি কিনা? তাহলে বলছি, ব্লক হয়ে যাওয়া স্থানের 2 পাশে শরীরের অন্য অঙ্গ থেকে রক্তনালী কেটে নিয়ে সংযুক্ত করে রক্ত সঞ্চালনের পার্শ্ব রাস্তা তৈরি করে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক করার চিকিৎসা পদ্ধতিকে বলা হয় করোনারি বাইপাস। আবার একবার বললাম যে অতিরিক্ত ব্লক তৈরি হয়ে যাওয়া রক্তনালী সমূহের 2 পাশে শরীরের অন্য অংশ থেকে রক্তনালী কেটে নিয়ে সংযুক্ত করে রক্ত সঞ্চালনের পার্শ্ব রাস্তা তৈরি করে রক্ত সঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক করার যে চিকিৎসা পদ্ধতি তাকে বলা হচ্ছে করোনারি বাইপাস। কথা কি বুঝতে পেরেছে কিনা? 2 নম্বর গেল। 3 নম্বরে আরেকটা চিকিৎসা পদ্ধতি আছে আমাদের, আরেকটা চিকিৎসা পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে তোমার পেস মেকার। কয়টা বলছি বলো তো? এই হৃৎপিণ্ডের অর্থাৎ মায়োকার্ডিয়াল ইনফার্কশনের ক্ষেত্রে আমাদের এই চিকিৎসা পদ্ধতি 3টার কথা বলছে। একটা পেস মেকার। পেস মেকারটা কী জিনিস? আমাদের হৃৎপিণ্ডের মধ্যে কিছু ইলেকট্রিক সেল থাকে, আমাদের হৃৎপিণ্ডের মধ্যে কিছু ইলেকট্রিক সেল থাকে, এগুলোর কাজ হচ্ছে ইলেকট্রিক ইম্পালস তৈরি করে। হৃৎপিণ্ডের মধ্যে বিদ্যুৎ, অর্থাৎ আমাদের শরীরে 2টা যন্ত্র আছে যেটা চলে, একটা হচ্ছে ফুসফুস, একটা হচ্ছে হৃৎপিণ্ড। তো ফুসফুস চলে হচ্ছে বাতাসে অর্থাৎ অক্সিজেনের সাহায্যে, গ্যাসের সাহায্যে চলে, আর একটা হচ্ছে বিদ্যুতের সাহায্যে চলে। তা আমাদের হৃৎপিণ্ডে কিছু ইলেকট্রিক সেল মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই ইলেকট্রিক সেলগুলো অনবরত ইলেকট্রিক ইম্পালস তৈরি করে, ফলে হৃৎপিণ্ডের লাম ডাব হতেই থাকে, লাম ডাব হতেই থাকে। কোনো কারণে যদি এটার ইলেকট্রিক ইম্পালস না থাকে তাহলে হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে, হৃৎপিণ্ডের কাজ করবে না, হৃৎপিণ্ড কি বলে তোমার সঞ্চালিত হবে না, ফলে তো মানুষ মারা যাবে। তো এই ন্যাচারাল ইলেকট্রিক সেলগুলোকে বলা হয় পেসমেকার, ন্যাচারাল পেসমেকার, প্রাকৃতিক পেসমেকার। কিন্তু ওই ন্যাচারাল পেসমেকারের ব্যর্থতায় আর্টিফিশিয়াল পেসমেকার লাগানোর প্রয়োজন পড়ে। আর্টিফিশিয়াল পেসমেকার বা কৃত্রিম পেসমেকার হচ্ছে একটা ইলেকট্রিক ডিভাইস।
এই ব্যাটারি চালিত ইলেকট্রিক ডিভাইসটা বুকের চামড়ার একটু নিচে লাগানো হয়, সেখান থেকে দুটি তার রক্তনালীর ভেতর দিয়ে হৃৎপিণ্ডে পৌঁছানো থাকে। সেখান থেকে দুটি তার রক্তনালীর ভেতর দিয়ে হৃৎপিণ্ডে পৌঁছানো থাকে। হৃৎপিণ্ডের ন্যাচারাল পেসমেকারের ব্যর্থতা এই পেসমেকার বুঝতে পেরে আগামী ইলেকট্রিক ইম্পালস তৈরি করবে, ফলে তোমার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যাবে বা হবে না। আশা করি বুঝতে পেরেছো। তাহলে পেসমেকার কয় প্রকার আছে? দুই প্রকার, একটা হচ্ছে ন্যাচারাল, একটা হচ্ছে আর্টিফিশিয়াল। তাহলে পেসমেকার হচ্ছে ন্যাচারাল পেসমেকার কোনগুলোকে বলা হচ্ছে? আমাদের হৃৎপিণ্ডের মধ্যে প্রকৃতিগতভাবেই কিছু ন্যাচারাল পেসমেকার আছে। এগুলো কোনগুলো? যেগুলো ইলেকট্রিক সেল আছে হৃৎপিণ্ডের মধ্যে, যে সমস্ত ইলেকট্রিক সেল আছে যেগুলো ইলেকট্রিক ইম্পালস তৈরিতে সহায়তা করে। ইম্পালস শব্দটা কি? ইম্পালস, IMPULS, ইম্পালস। বাংলায় বললে ইম্পালস বলো, ইম্পালস। বললাম যে হৃৎপিণ্ডের মধ্যে কিছু ইলেকট্রিক সেল থাকে যেগুলো থেকে বিদ্যুৎ বা তড়িৎ ক্ষরণ হয়, উৎপন্ন হয়। এগুলো হচ্ছে হৃৎপিণ্ডের মধ্যে ইলেকট্রিক ইম্পালস তৈরিতে সহায়তা করে। কোনো কারণে যদি এগুলো ব্যর্থ হয়, অর্থাৎ ইলেকট্রিক ইম্পালস তৈরিতে ব্যর্থ হয়, ন্যাচারাল পেসমেকারগুলো, তখন আমাদেরকে আর্টিফিশিয়াল পেসমেকার লাগানোর প্রয়োজন পড়ে। আর্টিফিশিয়াল পেসমেকারটা কি? এই আর্টিফিশিয়াল পেসমেকার এটা একটা ইলেকট্রিক ডিভাইস, ছোট ব্যাটারি চালিত ডিভাইস, তাবিজ টাইপের। এটা বুকের চামড়ার উপরে বসানো থাকে। সেখান থেকে দুটা তার রক্তনালীর ভেতর দিয়ে হৃৎপিণ্ডে পৌঁছানো থাকে। হৃৎপিণ্ডের ন্যাচারাল পেসমেকারের ব্যর্থতায় এই আর্টিফিশিয়াল পেসমেকার আগাম বুঝতে পারে। আর্টিফিশিয়াল পেসমেকার আগাম বুঝতে পেরে তখন সে ওখান থেকে বিদ্যুৎ সাপ্লাই করে এবং তোমার হৃৎপিণ্ডের স্বাভাবিক ক্রিয়া অব্যাহত থাকে। কথা কি বুঝতে পারছো? এই হচ্ছে তোমার পেসমেকার। তাহলে হৃৎপিণ্ডের আমরা তিনটা চিকিৎসা পদ্ধতির কথা বলছি। একটা হচ্ছে এনজিওপ্লাস্টি বা এনজিওগ্রাম, আরেকটা হচ্ছে তোমার কি বলে করোনারি বাইপাস, যেটাকে ওপেন হার্ট সার্জারিও বলে। আরেকটা হচ্ছে তোমার কি, আরেকটা বলছি হচ্ছে পেসমেকার। বাস, এগুলো ডিটেলস তোমাদের এখানে দেখা আছে, তোমরা আমার এগুলো পড়তে। আচ্ছা, একটা কথা কি, পেসমেকার কিন্তু উপরে বসানো থাকে বুকের চামড়ার নিচে, কারণ 4-5 বছর পর আবার এটা ব্যাটারি চেঞ্জ করে। জাস্ট ব্যাটারি ভাই, জাস্ট ব্যাটারি, ঘড়ির ব্যাটারির মতন ব্যাটারি চেঞ্জ করে দিতে হয়। দেখো, জেনারেটর বসা লাগছে আল্লাহর দেওয়া জেনারেটর হৃৎপিণ্ডের ভেতরে যেটা আছে, আল্লাহর দেওয়া জেনারেটর যেটা আছে সেটাকে বলা আছে ন্যাচারাল পেসমেকার। আর যদি এটা ব্যর্থ হয় তখন আর্টিফিশিয়াল পেসমেকার মানে ব্যাটারি চালিত বসানো হয়। হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ কি এটা তোমরা জানো? আমাদের হচ্ছে স্বাভাবিক রক্তচাপ হচ্ছে 80 থেকে 120, 120/80, এটা হচ্ছে স্বাভাবিক রক্তচাপ। আমাদের ওই মেশিনের সাহায্যে আমরা মাপি। যদি কখনো 120-এর বেশি হয় তখন আমরা এটাকে বলি উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন। আর 80 যদি কম হয় তাহলে আমরা এটাকে বলি কি লো প্রেশার বলি, নিম্ন রক্তচাপ। আচ্ছা, মায়োকার্ডিয়াল ইনফাকশন বা এটাকে তো বললাম, হার্ট অ্যাটাক বললাম, এগুলো তোমরা এখন পড়ে নিবা। বাস, রক্ত কি, রক্তর কাজ, রক্তের উপাদান প্রধানত দুই প্রকার, একটা রক্তরস, একটা রক্তকণিকা। জানো সবাই, রক্তরস মানে পানি, 92% পানি থাকে এখানে। আর রক্তকণিকা 3 প্রকার, ওই যে আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেটস। ওকে, এগুলো নিজেরা পড়ে নিবে। আচ্ছা, স্ট্রোক শব্দটা একটু বলি। স্ট্রোক শব্দটা বলা হয়নি তোমাদেরকে। স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রক্তনালী। স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যা। মস্তিষ্কের রক্তনালী দিয়ে যদি রক্তক্ষরণ হয় সেটাকে আমরা স্ট্রোক বলি। মানে হঠাৎ করে মস্তিষ্কের কোনো রক্তনালী ছিঁড়ে গেছে, ফলে রক্ত সঞ্চালন তো প্রক্রিয়া বাধাগ্রস্ত হলো, অথবা চ্যাপটা হয়ে গেছে। মস্তিষ্কে অসংখ্য ছোটো ছোটো সূক্ষ্ম রক্তনালী আছে। এই রক্তনালীগুলো কোনো কারণে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। কোনো কারণে রক্ত সঞ্চালন প্রক্রিয়া যদি বাধাগ্রস্ত হয় তাহলে সেটাকে আমরা স্ট্রোক বলি। অথবা রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়, এটাকেও স্ট্রোক বলি। অথবা রক্তক্ষরণজনিত সমস্যা। তাহলে স্ট্রোক কখনো হার্ড স্ট্রোক হয় না। স্ট্রোক কোথায়? মাথায়। তাই ডান দিকের মস্তিষ্কে যদি রক্তক্ষরণ হয়, ডান দিকে শরীরের ডান পাশে রক্ত হলে বাম পাশটা অবশ হয়ে যাবে, ফুল অবশ। বাম পাশে হলে ডান পাশটা অবশ হয়ে যাবে। সামনের দিকে হলে স্মৃতিশক্তি লোপ পাবে, পিছনের দিকে হলে স্পট ডেথ। কথা কি বোঝো নাই? তা ডাইন দিকে হলে বাম পাশ, বাম দিকে হলে ডাইন পাশ। সামনে হলে স্মৃতিশক্তি লোপ পাবে। কথা কি স্যার ক্লিয়ার বুঝতে পেরেছো কিনা? তোমাদের স্ট্রোক কি? মস্তিষ্কের রক্তক্ষরণ অথবা রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত জনিত সমস্যা। তোমাকে যদি বলে এক কথা স্ট্রোক কি বলবা? স্ট্রোক হচ্ছে মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাধাগ্রস্ত জনিত সমস্যা অথবা
রক্তক্ষরণজনিত সমস্যা। কথা কি বুঝতে পারছো না? তা ডাইন দিকে হইলে বাম পাশ, বাম দিকে হইলে ডাইন পাশ, সামনের দিকে হইলে স্মৃতিশক্তি লোপ। আবার বললেন স্যার পিছন দিকে অবশ হয়ে যাবে। পায়ের পাতা থেকে একদম এই পাশটা পুরোটা অবশ হয়ে যাবে ডাইন দিকের মস্তিষ্কে রক্ত হলে, আর বাম পাশে হলে ডাইন পাশটা অবশ হয়ে যাবে। সামনের দিকে হলে স্মৃতিশক্তি, পড়ালেখা, জ্ঞান, বিবেক, বুদ্ধি সব সামনে থাকে। পিছনে হলে স্পট ডেথ হবে, স্পাইনাল কর্ডের সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। এই জন্য কখনো কোনোদিন দুষ্টামি করে কোনো ব্যক্তির মাথার পিছনে আঘাত করো না। সামনে যদি কারো ফেটেও যায়, মগজ বাইরে গেছে ঢুকাই দিলে বাঁচবে, যদি ছিলে না পড়ে যায়। কথা কি বুঝতে পেরেছো কিনা? এই হচ্ছে কথা। তো যাই হোক, স্ট্রোক বৃদ্ধির কারণ হাইপার টেনশন, ডায়াবেটিস, ধূমপান, রক্ত অতিরিক্ত চর্বি বা কোলেস্ট্রল বৃদ্ধি, মদ্যপান, বা পরিবারের বাবা মার যদি কারো থাকে আঘাতের কারণে হতে পারে, এসব কারণে স্ট্রোক হয় আর কি। ওকে, ব্যাস। তো রক্তের গল্প এগুলো তোমার সময়। এইডস কি? এইডস হচ্ছে কি? এইডস একটা রোগ। এটা কিসের সাথে ছড়ায়? HIV ভাইরাস, হিউম্যান ইমিউনো ডিফিসিয়েন্সি ভাইরাস, HIV। এর ফলে এইডস হয়। এইডসের কোনো চিকিৎসা নেই, তোমরা জানো। এইডসের লক্ষণ আছে, প্রতিরোধ আছে, প্রতিকারটা ওই রকম করে নাই। কেমোথেরাপি হচ্ছে ক্যান্সার রোগের চিকিৎসা। ক্যান্সার কি? শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধিজনিত সমস্যাকে ক্যান্সার বলে। আমাদের শরীরে প্রতিনিয়ত কিছু কোষ মারা যাচ্ছে, আবার কিছু কোষ তৈরি হচ্ছে। যদি কখনো কিছু কোষ মারা যাচ্ছে কিন্তু কিছু কোষ আবার তৈরি হচ্ছে, এটা স্বাভাবিক অবস্থা। যদি খালি কোষ মৃত্যু হচ্ছে, জমা হচ্ছে, স্তূপ হয়ে গেল, তখন তার নাম টিউমার। এই টিউমার যদি তোমার ওই যে কি বলে টিউমার, এই টিউমারটা যদি তোমার বিনাইন পর্যায়ে থাকে তাহলে তোমার কিছুই হবে না। কিন্তু যদি মেলিগন্যান্ট পর্যায়ে চলে যায় টিউমারটা, তাহলে ক্যান্সার তৈরি হয়ে যাবে। তো টিউমার চিকিৎসা অপারেশন ছাড়া কোনো কথা নেই। টিউমার হলে অপারেশন করে ফেলতে হবে, সোজা কথা। ওই হালকা হাতুড়ি ওষুধ হ্যানত্যান খেয়ে কোনো লাভ হবে না। বুঝতে পারছো কিনা? তাহলে কেমোথেরাপি হচ্ছে ওষুধের সাহায্যে কোষের অস্বাভাবিক বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করায়। ইঞ্জেকশন দেয়, অনেকগুলো ইঞ্জেকশন দেয়। তো ক্যান্সার হচ্ছে কোষের অস্বাভাবিক বৃদ্ধি, এটাকে ক্যান্সার বলে। কেমোথেরাপি ওষুধের সাহায্যে। রেডিওথেরাপি বলে, রেডিওথেরাপি রেডিয়েশনের সাহায্যে, বিকিরণের সাহায্যে। লেজার থেরাপি লেজার রশ্মির সাহায্যে। বুঝতে পারছো না? এই আর একমাত্র ব্লাড ক্যান্সারের চিকিৎসা করা হয় বোন মেরু ট্রান্সপ্লান্টেশনের সাহায্যে। বোঝা গেছে কথাটা? আমি বলছি যে ক্যান্সার শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধিকে ক্যান্সার বলে। শরীরের কোষের কি বলছি? অস্বাভাবিক বৃদ্ধি। শরীরের কোষের অস্বাভাবিক বৃদ্ধিকে কি বলবো? ক্যান্সার। ক্যান্সার অনেকগুলো কোষ, মনে করো কোষ, এই কিছু কোষ এরকম করে প্রতি মুহূর্তে কোষ, এই সেল বা কোষ এরকম করে কিছু মরে যাচ্ছে, কিছু হচ্ছে। কিন্তু কখনো যদি এরকম হয়ে যায় অনেকগুলা কোষ এরকম করে জমে গেছে এক জায়গায়, সব মরা কোষ এক জায়গায় জমে গেছে, তখন এটার নাম কি? টিউমার। এই টিউমার এটা যদি তোমার বিনাইন পর্যায়ে থাকে তাহলে তোমার ভালো, অপারেশন করলে ভালো হয়। কিন্তু মেলিগন্যান্ট পর্যায়ে গেলে ডেঞ্জারাস হয়ে যাবে, দ্রুত ছড়িয়ে যাবে এবং অনেক জায়গায় ক্যান্সার তৈরি হবে। আমার কথা কি স্যার বুঝতে পেরেছো কিনা? সো টিউমার কজেস ক্যান্সার, এটা মাথায় রাখতে হবে। শোনা, টিউমার হলে অবহেলা করার কোনো সুযোগ নেই। তা কেমোথেরাপি নামক চিকিৎসার সাহায্যে, কেমোথেরাপি এটা টিউমার বলছি, কেমোথেরাপি এটা হচ্ছে ওষুধের সাহায্যে, ইঞ্জেকশন দেওয়া হয় আর কি, কোষের অস্বাভাবিক বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, এটা হচ্ছে কেমোথেরাপি। রেডিওথেরাপি রেডিয়েশনের সাহায্যে, রেডিওথেরাপিটি কার সাহায্যে বলছি? রেডিয়েশনের সাহায্যে। কেমোথেরাপি ওষুধের সাহায্যে, রেডিওথেরাপি রেডিয়েশনের সাহায্যে। ওকে, লেজার থেরাপিটাও বলে ফেলি। লেজার রশ্মির সাহায্যে। তাহলে কোষের অস্বাভাবিক বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ করা যায় বিভিন্ন প্রকার থেরাপির সাহায্যে। বোঝো নাই? মনে করো যে অপারেশন বলছি, ক্যান্সারের উত্তম চিকিৎসা হচ্ছে অপারেশন, কিন্তু সব জায়গায় তো অপারেশন করা যায় না। এখন ব্রেন ক্যান্সার, ব্রেন অপারেশন করে ফেলাই দিবা, তখন কি? থেরাপি দিতে হবে। গলায় ক্যান্সার, গলাকে কেটে ফেলবা নাকি? থেরাপি দিতে হবে। চোখে ক্যান্সার, থেরাপি দিতে হবে ভাই। বোঝো না ব্যাপারটা? কিন্তু থেরাপির মধ্যে আবার কেমোথেরাপি ওষুধের সাহায্যে, রেডিওথেরাপি রেডিয়েশনের সাহায্যে, তেজস্ক্রিয় পদার্থ দিয়ে রেডিয়েশনের সাহায্যে। হ্যাঁ, এই হচ্ছে কথা, ব্যাস। তাহলে কোন টিউমার খুব বেশি তোমার মারাত্মক? একটা হচ্ছে মেলিগন্যান্ট টিউমার, আর বিনাইন টিউমারটা হচ্ছে বিনাইন, যেটা
ম্যালিগন্যান্টটা হচ্ছে চূড়ান্ত পর্যায়ে, এটা তোমার ক্যান্সার তৈরি করবে। বিনাইনটা সহজে তোমার ভালো হবে। বাস, এক্ষেত্রে তোমার ক্যান্সারের গল্প মোটামুটি বলে দিলাম। রেডিওথেরাপি কি? রেডিয়েশন থেরাপি। আচ্ছা, ডেঙ্গু হিমোরেজিক জ্বর বলছি যে রক্তক্ষরণ হবে। হিমোরেজিক মানে রক্তক্ষরণ। এনথ্রাক্স কি? ব্যাকটেরিয়াজনিত রোগ। হ্যাঁ, গরুর দুধে থাকে, গরুর মাংস খাওয়া আমরা বন্ধ করে দিয়েছিলাম একবার, এগুলো পড়ে নিবা। হ্যাপাটাইটিস সম্পর্কে ডিটেলস বলছি। খাবার স্যালাইনে চিনি দিতে হয় 1 মুষ্টি, কারণ এখানে গ্লুকোজ আছে। এগুলো সব পড়ে ফেলছি। প্লেগ রোগ এটা হচ্ছে তোমার এটা অনেক আগের রোগ, এটা একটা ব্যাকটেরিয়াজনিত রোগ, এটা ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা মহামারী পর্যায়ে কয়েক বছর আগে ছড়িয়েছিল, এখন না, এটা মোটামুটি 10-12 বছর। ইনফ্লুয়েঞ্জা জ্বর, এটা হচ্ছে ভাইরাস। মেনিনজাইটিস মস্তিষ্কের প্রদাহজনিত রোগ, মস্তিষ্কের সমস্যা, মস্তিষ্কের ব্রেনের সেলগুলো নষ্ট হয়ে যায় এবং সেল মেমব্রেন, মেনিনজাইটিস মেমব্রেন, সেলের যে আবরণটা, ব্রেনের যে আবরণটা, এটার মধ্যে সমস্যা দেখা যায়, ইনফেকশন দেখা দেয়। আমার সবাই বলছি, যক্ষা হচ্ছে কাশির সাথে রক্ত পড়ে, যক্ষা। কলেরা হচ্ছে দ্বিমুখী প্রভাব, চৌবাচ্চার অঙ্ক, একটি চৌবাচ্চার দুটি নল একসাথে খুলে গেল, মানে বমিও হবে, আবার কি পাতলা পায়খানা হবে। তাহলে চৌবাচ্চাটি খালি যতক্ষণ লাগবে, লোকটি মারা যেত ঠিক ততক্ষণ লাগবে। দ্রুত যদি হসপিটাল নিয়ে যাও, তাহলে হসপিটাল নিয়ে গেলে দেখবো 2 হাতে 2টা স্যালাইন দিয়েছে, চৌবাচ্চার 2টি নল দিয়ে পানি প্রবেশ করতেছে, 2টি নল দিয়ে পানি ফাঁকা হচ্ছে। এর মাঝখানে যেটা বেশি হবে, অর্থাৎ বেশি যদি প্রবেশ করে, ফাঁকা কম হয়, বেশি প্রবেশ করে, তাহলে পানি জমা হবে, পানি জমা হলে মানুষটি বেঁচে যাবে। তাহলে কলেরা রোগ মানে চৌবাচ্চার অঙ্ক, একটি চৌবাচ্চার 2টি নল একসাথে ওপেন হয়ে যাবে, উপরে বমি হবে, পাতলা পায়খানা হবে। ওকে, ম্যালেরিয়া জানি, মশার কামড়ে হয়। মাথা ব্যথা, ব্যথা, নো স্মোক উইদাউট ফায়ার বলে না, এরকম ব্যথা হওয়ার একটাই কারণ, রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত জনিত সমস্যা। যেখানে ব্যথা হোক, তোমার মাথা ব্যথা হচ্ছে, মাথার কোথাও না কোথাও শিরা উপশিরার মধ্যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত আছে, এই জন্য ব্যথা করতেছে। তুমি একটা প্যারাসিটামল টাইপের ওষুধ খাইলা, এটা করবে কি? রক্ত সঞ্চালন প্রক্রিয়াটাকে স্বাভাবিক করার চেষ্টা করবে, তোমার ব্যথা ভালো যাবে। তোমার ঘুষি দিলাম, ব্যথা করবে, কেন? চাপে ওখানকার কোষগুলো সংকুচিত হবে, ওখানে রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। কথা কি বুঝতে পেরেছি কিনা? ব্যাস, তাই ব্যথা হওয়ার কারণ কি? রক্ত সঞ্চালন প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়া, বার্ড ফ্লু, ভাইরাসজনিত রোগ, যত ফ্লু আছে সব ভাইরাসজনিত রোগ। ওকে, আলসার হচ্ছে মানে টিস্যুর ক্ষতি, ওই যে পেটে গ্যাস্ট্রিকের বড় ভাই নাম আলসার। না খেয়ে বেশি থাকলে পেটের মধ্যে অ্যাসিডিটি হবে না, গ্যাস এক পাশে হাইড্রোক্লিক অ্যাসিড বেশি পড়বে, অর্থাৎ হাইড্রোক্লিক অ্যাসিড আমাদের পেটের মধ্যে দরকার আছে, যেটা হজমে সহায়তা করে, ব্যাকটেরিয়া মারতে সহায়তা করে, জীবাণুকে ধ্বংস করে। কিন্তু অতিরিক্ত যদি হাইড্রোক্লিক অ্যাসিড নিঃসৃত হয় খালি পেটে, তাও আবার তখন এক পাশ থেকে আরেক পাশে পড়বে আর ক্ষতের সৃষ্টি হবে। কারণ পৃথিবীতে 3 নম্বর তীব্র অ্যাসিড হাইড্রোক্লিক অ্যাসিড। এই ক্ষতটার নাম আলসার, অর্থাৎ পেটের ভেতরে ঘা হয়, এটার নাম আলসার। এটাকে আইডেন্টিফাই করতে হলে এন্ডোস্কোপি করতে হবে। কথা কি বোঝা গেছে? তো এই ছিল আমাদের ইনব্রিফ গল্প। এই মেডিকেল সায়েন্সের আরও একটা গল্প আছে, আরেকটা ক্লাস আছে, লেকচার 7-এও আমাদের মেডিকেল সায়েন্সের আরও বেশ কিছু টার্ম নিয়ে কথা বলা হবে। লেকচার 6টা তোমার আজকে শেষ করে দিলাম। আমি ইনব্রিফ আবার আলোচনা করার চেষ্টা করি ভাই, পুরা মেডিকেল সায়েন্সটা একটু বলার চেষ্টা করি। আমি তোমাদেরকে বলেছিলাম যে রোগ বেসিক্যালি 4টা, মানবদেহের বর্ণনা দিয়েছিলাম, মানবদেহের একটা বেসিক বর্ণনা দিয়েছিলাম, মনে আছে কিনা? স্টার্টিংয়ে একদম আজকের ক্লাসের শুরুতে মানবদেহের কথা বলেছিলাম, মানবদেহ সম্পর্কে বলেছিলাম। এরপরে বলেছিলাম যে তোমাকে রোগ সৃষ্টির বেসিক্যালি কারণ 4টা, একটা হচ্ছে পুষ্টির অভাব, সেটা খাদ্য পুষ্টিতে পড়াবো, আর জীবাণুর দ্বারা সংক্রমিত রোগ আছে, আর শারীরবৃত্ত স্বাভাবিক ক্রিয়ার ব্যাঘাত, আর একটা দুর্ঘটনা, তা দুর্ঘটনা পড়তে হবে না, ওটা তো আর কিছু নাই। আমাদের আলোচনা জীবাণুর দ্বারা আর শারীরবৃত্ত স্বাভাবিক ক্রিয়ার ব্যাঘাত, যেমন ক্যান্সার, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এগুলো আছে শারীরবৃত্ত স্বাভাবিক ক্রিয়ার ব্যাঘাত, ডায়াবেটিক। কিন্তু জীবাণুর দ্বারা যেগুলো হয়, যেমন এই যে কলেরা, ব্যাকটেরিয়াজনিত রোগ, বা হ্যাপাটাইটিস, ভাইরাসজনিত রোগ, বা ডেঙ্গু, এগুলো কি জীবাণুর দ্বারা। তাহলে জীবাণুর দ্বারা রোগ, এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য একদম প্রাইমারি ট্রিটমেন্ট আমরা করি কি? জীবাণুনাশক ইউজ করি, এটাকে বলে অ্যান্টিসেপটিক। কাজ হয় নাই, ওষুধ খেয়েছি, নাম কি? অ্যান্টিবায়োটিক। কিন্তু পার্মানেন্ট ট্রিটমেন্ট চাচ্ছি, আমি ভ্যাকসিন নিতে চাচ্ছি। এই ভ্যাকসিন নেবো কারণ ওই সংশ্লিষ্ট ভাইরাস আমার যেন ক্ষতি করতে না পারে, এটাকে বলে অ্যান্টিজেন। আর অ্যান্টিজেন গ্রহণ করলে রক্তের মধ্যে অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে, অ্যান্টিজেন নিলে অ্যান্টিবডি তৈরি হয়। কথা কি বুঝতে পারছেন? অ্যান্টিজেন গ্রহণ করলে কি তৈরি হবে? অ্যান্টিবডি তৈরি হবে।
অ্যান্টিজেন গ্রহণ করলে কী তৈরি হবে বলছি, রক্তের মধ্যে অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টিজেন নিলে অ্যান্টিবডি তৈরি হবে। ওকে, এই 4টা শব্দ আমি পড়িয়েছি। আচ্ছা, এরপর আমি রোগ নির্ণয় করার জন্য, ডায়াগনোসিস করার জন্য একেবারে প্রাইমারি লেভেলের ডায়াগনোসিস সিস্টেম হচ্ছে ব্লাড টেস্ট। কারণ ব্লাড টেস্ট করলে রোগের ভাইরাস বা জীবাণুর উপস্থিতিটা বুঝতে পারা যাবে, রোগের বিভিন্ন উপাদানের গড়মিল পাওয়া যাবে ব্লাড টেস্ট। যন্ত্রপাতি দিয়ে যেগুলো টেস্টের কথা চিন্তা করি আমরা, বায়োকেমিক্যাল টেস্ট যেটা, বায়োকেমিস্ট্রি টেস্ট যেটা, সেটাকে ব্লাড টেস্ট বলা হচ্ছে। এটা বায়োকেমিস্ট্রি, মলমূত্র টেস্ট করে, রক্ত টেস্ট করে, এগুলোকে বলে বায়োকেমিস্ট্রি। কী বলছি বলো, মলমূত্র, রক্ত বা বীর্য, শুক্রাণু স্পাম, এগুলা লালা, এগুলো হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট, বায়োকেমিস্ট্রি। এবার আমি যদি মেশিনারিজ টেস্ট করতে চাই, তাহলে সবার আগে যেটা আসে এক্স রে বা এক্স রশ্মি। এটা একবার রশ্মি আছে, মাংসপিণ্ডকে ভেদ করতে পারে, শরীরের নরম অংশকে ভেদ করতে পারে, টিউমার ভেদ করতে পারে না। তখন টিউমারটার ওখানে সাদা দাগ দেখা যাবে, দিস ইজ টিউমার, আইডেন্টিফাই করা যাবে। অথবা কোথাও হাড় ভেঙে গেল, হাড় তো ভেদ করতে পারে না এক্স রশ্মি, এটা ভেদন ক্ষমতা উচ্চ, তবে হাড় ভেদ করতে পারে না। কোথাও ভেঙে গেলে ওই দিক দিয়ে এক্স রশ্মি প্রবেশ করবে, তখন আমরা বুঝবো যে এখানে ভেঙে গেছে। এক্সরে হচ্ছে 2D ছিল, এটাকে 3D করলে তার নাম সিটি স্ক্যান হয়ে যায়। এটা চলমান, ঘুরতেই থাকে, চতুর্দিক থেকে একসাথে এক্স রশ্মি নিক্ষেপ করা হবে, এটাকে সিটি স্ক্যান বলা হয়, সিটি স্ক্যান। আমরা এন্ডোস্কোপি বলছি, মুখের মধ্যে 2টা পাইপ মুখ দিয়ে পেটের মধ্যে ঢোকানো হয়, একটা দিয়ে লাইট থাকে, একটাই ক্যামেরা থাকে, বাইরে মনিটর দিয়ে পেটের মধ্যে আলসার টাইপের সমস্যা আইডেন্টিফাই করার জন্য ওটা ব্যবহার করা হয়, এর নাম এন্ডোস্কোপি। যে পাইপ 2টা ঢোকানো হয়, এগুলো হচ্ছে অপটিক্যাল ফাইবারের তৈরি, তারের মতন চিকন। আমরা বলছি এমআরআই হচ্ছে বলছে আধুনিক, একদম আধুনিক আইডেন্টিফিকেশন সিস্টেম। এমআরআই মানে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ম্যাগনেটিক মানে চুম্বকের মতন আকর্ষণ করবে তোমার শরীরের যে অঙ্গকে তুমি এমআরআই করবা, সেই অঙ্গে সে হাইড্রোজেন, পানি আছে না, পানি, আমাদের শরীরের সব অঙ্গে পানি আছে, এই পানির মধ্যে যে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনকে আকর্ষিত করে, হাইড্রোজেনকে একদম স্ট্রেট লাইন করে ফেলবে যন্ত্রমুখী হয়ে। কিন্তু যেটা সমস্যা আছে সেটা কিন্তু যন্ত্রমুখী হয়, এরকম অ্যাটেনশন হয়ে দাঁড়াবে না, ওখানে বিঘ্ন দেখা দেবে, তখন ওখানে আইডেন্টিফাই করা হবে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, রক্তনালীর মধ্যে সমস্যা আছে। তখন অপারেশন করে হ্যান করে চিকিৎসা করবে, থেরাপি দিয়ে চিকিৎসা করে, ওটা ঠিক করা হবে। কথা কি বুঝতে পেরেছি কিনা? এরপর বলছিলাম তোমাকে বলায় আলট্রাসোনোগ্রাম বলছি যে এটা হচ্ছে শব্দতর তরঙ্গের সাহায্যে পেটের আলট্রাসোনোগ্রাম করে, মাংসপিণ্ডের অন্ডকোষ পুরুষদের থাকে যেটা, ওটা আলট্রাসোনোগ্রাম করে শব্দতর তরঙ্গের সাহায্যে শব্দ তৈরি করা হয়, বাধা পেয়ে ফিরে আসে। তা কিছু ফিরে আসে, কিছু ফিরে আসে না, এই 2টা শব্দের কম্বিনেশন করে একটা ইমেজ তৈরি করা হয়, এটাকে বলে আলট্রাসোনোগ্রাম। ইসিজি, ইলেকট্রোকার্ডিওগ্রাফি, ইসিজি মানে গ্রাফ তৈরি করে, হ্যাঁ, গ্রাফ তৈরি করে, অর্থাৎ রক্তচাপের যে গ্রাফ, লেখচিত্র। যদি তুই মারা যাও তাহলে 2টা স্ট্রেট লাইন থাকবে, আর যদি জীবিত থাকো তো এরকম করে তরঙ্গ শীর্ষ তরঙ্গ পাদ হবে, ইলেকট্রোকার্ডিওগ্রাফি, এটাকে ইসিজি বলা হয়। আর একটা আছে এনজিওগ্রাম করার সিস্টেমটাও বলছি, যে রক্তনালীর ভেতরে যদি ব্লক তৈরি হয় বা কোলেস্ট্রল অতিরিক্ত হয়, এটাও ধরা পড়ে এনজিওগ্রামের সাহায্যে। ওই যে এনজিওপ্লাস্টি করা হয় না, রিং বসানো হয়, ওটা দিয়ে আইডেন্টিফাই করার পর। এই ছিল আমাদের আজকের মেডিকেল সায়েন্সের প্রথম পর্ব। ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে মেডিকেল সায়েন্সের 2য় পর্বের। আমি আরও অনেকগুলো রোগ সম্পর্কে আলোচনা করেছি, ইন ব্রিফ তোমরা পড়লেই বুঝতে পারবা। পাশাপাশি 40-এর কোশ্চেন আলোচনা করেছি, 38-এর কোশ্চেন, আর 37-36 এগুলো কোশ্চেনগুলো আলোচনা করে দিয়েছি। ওকে, তোমাদের কাছে শীট পৌঁছে যাবে, শীটের মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে ইনশাআল্লাহ। ভালো থাকো, তোমাদের প্রত্যেকের নেক বাসনা পূরণ করুক এবং মহান সৃষ্টিকর্তা তোমাদেরকে সবাইকে বিশেষ করে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।